প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ঠিক সময় মতো চলে এসেছি। সবাই নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো এবং আমরা একটু টাইম নিই ওই বরাবরের মতোই আর কি 15-20 সেকেন্ড যেন এই অল্প সময়ের মধ্যে সবাই গ্রুপে জয়েন করে ফেলে আর কি। হ্যাঁ, তোমরা বুঝতেই পারছো যে অর্গানিক কেমিস্ট্রির আস্তে আস্তে আমরা আরও ভিতরের দিকে আরও সুন্দর সুন্দর জায়গায় আমরা যাব। যদি শুধু তোমরা একটু কন্টিনিউটি মেনটেন করো, দেখবে যে অর্গ্যানিক কেমিস্ট্রি তোমার রসায়নের একটা সবচেয়ে মজার টপিক্সে পরিণত হবে। আর অর্গ্যানিক কেমিস্ট্রি মজার টপিক্সে পরিণত হলে এর চেয়ে সুখবর আর কোনো কিছু নাই ভাই। আসলে আমরা জাস্ট একটু সাউন্ডটা চেক করে নিব। সাবরিন আশরাফ ভালো আছো, থ্যাংক ইউ। মুশফিক আহমেদ, হৃদয় কর্মকার, উত্তম দত্ত, মাহমুদুল হাসান, সোহেলি আক্তার, তানজিল হাসান, সাদমান শাফাত, নাফিস, বিনতি, কাউসার, প্রান্ত, মুশফিক, শামসুজ্জা ইবনে আজিজ, স্বর্ণ, মিনহাজ। ওকে, মোটামুটি এখন পর্যন্ত 120 জন স্টুডেন্ট ক্লাসে জয়েন করছে। আমরা শুধুমাত্র এখন একটু আমাদের সাউন্ডটা দেখেই ক্লাসটা শুরু করব। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটু শোনো। বিশেষ করে তোমরা যারা গ্রুপে নতুন, এই পানিটা পড়ে যাবে তো, তোমরা গ্রুপে যারা, এটা অফ করে দাও তাহলে, তোমরা গ্রুপে যারা নতুন জয়েন করছো তাদের জন্য মেনলি যে তোমরা নামকরণ বলে কোনো কথা নাই। আজকের আগে পর্যন্ত আমাদের 14টা ক্লাস হয়েছে, ঠিক আছে? এই 14টা ক্লাস অবশ্যই সিরিয়ালি দেখবা। মানে সিরিয়াল মানে কি, দু একটা ক্লাস ড্রপ দিয়ে পরে দেখতে পারো, অসুবিধা না, কিন্তু টেনে টেনে দেখবা না আর কি। টেনে টেনে দেখলে টানতে গেলে অনেক সময় গুরুত্বপূর্ণ টপিক চলে যায়। যেমন আমি এখনও তোমাদের অ্যাপ্রুভ করি নাই, আমি এই যে ক্লাসে আসার আগের মুহূর্তে দেখলাম যে তোমরা একজন বোধহয় একটা স্ট্যাটাস দিয়েছো, ভাইয়া ওয়েস থাকছে এবং ডাবল বোন থাকলে তাহলে ওয়ার্ড রুট কী হবে। আসলে আমি তবু একবার হাইলাইট করে নিই, আমাদের নামকরণের 3টা অংশ থাকে, তাই না? প্রিফিক্স, ওয়ার্ড রুট আর সাফিক্স। সাফিক্সটা কি? ওই যৌগের মধ্যে সবচেয়ে সক্রিয় যে কার্যকরী মূলক থাকবে, ওই যে কার্যকরী মূলকের যে সিরিজটা আছে, প্রাধান্য দেওয়ার সিরিজ, সেটার যে উপরে থাকবে সে হবে সাফিক্স। ও ছাড়া বাকিগুলা সবসময় প্রিফিক্স। এবার ওয়ার্ড রুট দ্বারা আমরা মেনলি বুঝাই যে প্রধান শিকলে মোট কয়টি কার্বন আছে, তাই তো? তো এক্ষেত্রে যদি ওটা মূল যৌগ যদি কার্বন কার্বন সিঙ্গেল বন্ড থাকে, কার্বন কার্বন যদি সিঙ্গেল বন্ড থাকে শুধু, তাহলে উচ্চারণ হবে অ্যালকান। আর ডাবল বন্ড বা ট্রিপল বন্ড থাকলে ওয়ার্ড রুটটা হচ্ছে অ্যালক, তাই তো? এখন কথা হচ্ছে, যদি আমাদের ওটা মূল যৌগ অ্যালকেন হয় তাহলে অ্যালকান যোগ এন একসঙ্গে আমরা অ্যালকেন লিখি, মানে ধরো পেন্টেন হেক্সেন একসঙ্গে লিখি। আর ডাবল বোন বা ট্রিপল বোন থাকলে আমরা কি বলি? অ্যালক, তাই তো? আর অ্যালক এবং মানে ডাবল বোনের ট্রিপল বোনের অবস্থান সবসময় ওয়ার্ড রুটের পরেই হয়, ঠিক আছে? এইবার কথা হচ্ছে, যদি একই রকম দুইটা মূলক থাকে, যেমন তো দুটাই ওএইচ, দুটাই সি ডাবল এইচ, দুটা যদি একই রকম কার্যকরী মূলক থাকে তাহলে ওটা অ্যালকান না হয় অ্যালকেন হয়। আর যদি দুইটাই ডাবল বোন বা দুইটা ট্রিপল বোন বা 3টা ডাবল বোন বা 3টা ট্রিপল বোন থাকে তাহলে উচ্চারণটা হবে অ্যালকা। তো এই তো কথা শেষ ভাই, এখানে তো কোনো ঝামেলার কোনো কিছু নাই। ধরো তোমরা মনে করছো CH3, আমার মনে এরকম প্রশ্ন মাথায় আসতে পারে। ধরো CH ডাবল বন্ড CH, ধরো CH3 CH OH CH3, এইটা একটা যৌগ মনে করো। আমরা এই খুব সহজ যৌগটার নামকরণ করতে চাই। তো এক্ষেত্রে ডাবল বন্ডও আছে, আবার ওএইচ মূলক আছে। আমরা জানি যে ওএইচের প্রাধান্যতা ডাবল বন্ডের চেয়ে বেশি, তাহলে নাম্বারিংটা আমাদের এই দিক থেকে হবে, তাই তো? লিখে ফেললাম আমরা। এবার আমাদের এখানকার প্রিফিক্সটা কি আছে? একটাই প্রিফিক্স আছে, মিথাইল। কত নাম্বারে? 3 নাম্বারে, 3 মিথাইল। প্রিফিক্স শেষ। এবার ওয়ার্ড রুট। ওয়ার্ড রুট কি কি হতে পারে আমরা জানি? অ্যালক, অ্যালকান, অ্যালকা, ঠিক আছে? তো কার্বন কার্বন একটা ডাবল বোন আছে, তাহলে অবশ্যই অ্যালক, মানে 6 কার্বন, অতএব হেক্স। কত নাম্বারে ডাবল বোন? 4 নাম্বারে। আর প্রধান মানে সবচেয়ে সক্রিয় কার্যকরী মূলকটা সবসময় শেষে হয়, টু অল। এই তো শেষ। এটা নিয়ে তো ওইটা ডাবল বোন থাকে কেউ, এগুলো দেখা তো তোমার দরকার নাই। এখন যদি এখানে 2টা ডাবল বোন থাকতো তাহলে হেক্সা লিখতাম আমরা,
কি ঠিক আছে? যা এটা আমি যদি এখন অ্যাপ্রুভ করিনি ভাই, এটা এখন অ্যাপ্রুভ করা হয়নি। আজকে 15 নম্বর লেকচার। হ্যাঁ, ওকে। একজন লিখেছো অকটেনের সমাণু, গুগলে দেখলাম 18টা। 18টাই হবে, যদি বইয়ে 10টা থাকে তাহলে ভুল আছে। বইয়ে 10টা আছে নাকি আমি জানি না, তাহলে ভুল আছে, ওটা 18টাই হবে। আমি বোধহয় এটা ক্লাসে ঠিক করে দিয়েছিলাম, বুঝছো? এটা ঠিক করে দিয়েছিলাম আমি যে অকটেনের সমাণু হবে আসলে 18টা, এটা আমি ঠিক করে দিয়েছিলাম। ওকে, যদিও আমাদের অত দূর লাগে না, বুঝছো, যদিও আমাদের অত দূর লাগে না, তবু তোমরা ইচ্ছা করলে লিখে নিতে পারো যে পেন্টেনের সমাণু হবে আসলে 3টা, ঠিক আছে? হেক্সেনের সমাণু হবে আমাদের 5টা। তারপর হেপটেনের সমাণু হবে আমাদের 9টা। এরপর হচ্ছে অকটেনের সমাণু হবে 18টা। এমনি এগুলো মনে রেখো, আসলে পরীক্ষায় তোমার দিবে না যে অকটেনের সমাণুগুলো বের করে দেখাও। এই 18টা সমাণু মানে যৌগ লেখা কি চারটিখানি কথা নাকি? হয়তো অনেক সময় এমসিকিউ দিতে পারে আর কি। নন এন হচ্ছে 35টা, ঠিক আছে? আরেকটা কি আছে? ডেকেনের হচ্ছে 75টা। এইটা হলো সঠিক ইনফরমেশন। যদি এর বাইরে কোনো কিছু থাকে তাহলে বুঝবা সেটা আসলে ভুল আছে। ওকে, তবে এটা মাথায় রেখে তোমাদের পরীক্ষায় কখনো দিবে না ভাই, যে কখনো দিবে না যে অকটেনের সমাণুগুলো দেখাও, ননের সমাণুগুলো দেখাও, ডেকেনের সমাণুগুলো দেখাও। তোমরা এমসিকিউর জন্য মনে রাখতে পারো পেন্টেনের সমাণু হচ্ছে 3টা, হেক্সেনের সমাণু হচ্ছে 5টা, হেপটেনের সমাণু হচ্ছে 9টা, অকটেনের হচ্ছে 18টা, ননের হচ্ছে 35টা, আর ডেকেনের হচ্ছে 75টা। আর কোনো কোশ্চিন? এই যে তোমরা আবার নিজেদের মধ্যে ভাইয়া আলোচনা শুরু করে দিয়েছো, ঠিক আছে? তো যাক, এই প্রবলেমগুলো তোমাদের ছিল, তো মাথায় রাখবা যারা নতুন জয়েন করছে কোনো অসুবিধা নেই, তবে অবশ্যই ক্লাসগুলো টেনে দেখবা না, সিরিয়ালে একদম দেখবা, কারণ 14টা ক্লাস মানে মিনিমাম 16 ঘন্টা। এই 16 ঘন্টা ক্লাস তোমাকে দেখতে হবে। এখন যদি বলো ভাইয়া অনেকটা তো প্রেশার হয়ে যায়, তা তো হবেই। 14টা ক্লাস যে প্রথম দিন থেকে করে, তার মানে সে তোমার 1 মাসেরও বেশি আগে গ্রুপে জয়েন করছে, তাহলে 1 মাস ধরে সে যে কাজ করলো। আমি একটা কথা তোমাদেরকে প্রায় বলি ভাই, ধরো এই জায়গা থেকে তোমরা যাত্রা শুরু করেছো, লক্ষ্যটা হলো এই জায়গা, রাস্তা হচ্ছে এইটা হচ্ছে রাস্তা। এখন ধরো তোমার একটা বন্ধু অনেক আগে সে ঘুম থেকে উঠে হাঁটা শুরু করে দিয়েছে, আর তুমি কেবল এখানে আসো, হাঁটা শুরু করছো। এইটা হচ্ছে তুমি, এইটা তোমার বন্ধু। তার মানে সে তোমার আগে হাঁটা শুরু করছে। লক্ষ্যে যদি দুইজন একই গতিতে হাঁটতে থাকো, তাহলে এই লক্ষ্যে এ তোমার চেয়ে আগে পৌঁছাবে। কারণটা হলো ও তো তোমার চেয়ে কাজটাই শুরু করেছে আগে। তাহলে ওর আগে তোমাকে পৌঁছাইতে গেলে একটা কাজ করতে হবে, ও যে গতিতে হাঁটতেছে তোমাকে তার চেয়ে বেশি গতিতে হাঁটতে হবে। অথবা যদি কোনো শর্টকাট পদ্ধতি থাকে, এরকম থাকবে এমন কোনো কথা নাই, যদি কোনো শর্টকাট পদ্ধতি থাকে তাহলে তোমাকে সেই পথটা অবলম্বন করতে হবে। আর যদি একই পথে হাঁটতে হয় তাহলে অবশ্যই ও যে গতিতে হাঁটতেছে তার চেয়ে বেশি গতিতে হাঁটতে হবে, তাহলে তুমি তাকে ধরতে পারতে পারো, বা আরো বেশি গতিতে হাঁটতে তুমি তাকে ওভারকাম করতে পারো। না হলে ওর মতো গতিতে হাঁটলেই তুমি কখনোই পারবা না। যেমন আমাকে অনেকে স্টুডেন্ট বলেছে যে ভাইয়া একটু ক্লাস বন্ধ দেন, আমরা পুরাতন ক্লাসগুলো একটু আগে দেখে নিই। আচ্ছা, এরপর তো আরও অনেকে আজও নতুন জয়েন করছে স্টুডেন্ট গ্রুপ ক্লাসে, তাহলে মাঝে মধ্যে কি আমরা ক্লাস ড্রপ দিব? একে যদি বলা হয় যে তোমার এই বন্ধুটা কেবল হাঁটা শুরু করলো, তুমি তোমার হাঁটাটা বন্ধ করো, তো এ কি মেনে নিবে? কখনোই মেনে নিবে না। যে আমি ঘুম থেকে উঠে কষ্ট করে হাঁটা শুরু করছি, এত দূর চলে এসছে, আমি আসলে থামবো কেন? তাহলে একে থামানোর কোনো উপায় নাই, সে রাজিও হবে না। তাহলে ওকে ধরতে গেলে এর গতিটা বাড়াই দিতে হবে। ওকে ভাইয়া, তো এই জন্যই এই বিষয়গুলো ভাইয়া মাথায় রাখবে একটু। ওকে, তো যাক, আমরা গতদিন স্টেরিও সমানুর যে একটা ক্লাসিফিকেশন কি বলে জ্যামিতিক সমানতা পড়ছিলাম, এবং আমরা সাধারণত দেখেছিলাম যে সাধারণত অ্যালকিনগুলো জ্যামিতিক সমানতা প্রদর্শন করে, এবং চাক্রিক যৌগগুলো জ্যামিতিক সমানতা প্রদর্শন করে।
অ্যালকিনের কার্বন কার্বন ডাবল বন্ড ছাড়াও আরও কিছু যৌগ আছে যারা আসলে জ্যামিতিক সমানতা প্রদর্শন করে। এগুলো তোমাদের বইয়ে আসলে তোমাদের পরীক্ষায় আসলে ভাইয়া দেয় না এগুলো আর কি, এগুলো তোমাদের পরীক্ষায় দেয় না। এই যে কার্বন নাইট্রোজেন এই ডাবল বন্ডযুক্ত যৌগগুলো জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে, এগুলো আমরা পরে আলোচনা করব, ঠিক আছে। তাহলে আপাতত আমরা গত ক্লাসে দেখেছি যে কারা জ্যামিতিক সমানতা প্রদর্শন করে, যেখানে কার্বন কার্বন ডাবল বন্ড আছে আর চাকরিক যৌগগুলো প্রদর্শন করে। তো আমরা ওখানে এখনো দেখিনি এবং শর্ত বলেছিলাম দ্বিবন্ধনযুক্ত যে দুটো কার্বন থাকবে, এই যে দ্বিবন্ধন গঠন করার পর কার্বনের আচ্ছা আরেকটা কথা তোমরা আমাকে বলেছো যে ভাইয়া ক্লাস যখন করি খুব ভালো বুঝতে পারি, পরে বই পড়তে গেলে উল্টাপাল্টা লাগে, বিশেষ করে তোমাদের মূল বই। তোমরা নিজেরা একটু যারা এই 14টা ক্লাস কন্টিনিউ করেছো দেখবা আমি তোমাদেরকে ক্লাসে যা পড়াই যেভাবে ক্লিয়ার করি, তোমাদের যে কোনো একটা বা দুটা বইয়ে কিন্তু এত তথ্য নাই, আবার থাকলেও বিভিন্ন বই বিভিন্ন তথ্য, ফলে মাথার একটু প্রবলেম হতেই পারে দেখতে গেলে। তাই আপাতত দেখার দরকার নাই, আমরা আগে মোটামুটি অর্গ্যানিক কেমিস্ট্রির একটা সাইজ মতো জায়গায় যাই। তোমরা তো অনেকেই জানো যে তোমাদের বড় বাবুদেরকে জিজ্ঞেস করলেও দেখবা যে আমি অন্য কোনো কিছু তোমাদেরকে ঠিকমতো সাপোর্ট দিতে পারি কিনা আমি জানি না, বাট অর্গ্যানিক কেমিস্ট্রির সাপোর্টটা কিন্তু পোলাপান পায়। তো আমরা একটু সাইজ মতো জায়গায় যাই। আমরা এখন এই যে 14টা ক্লাস মিলে যা করছি, আমরা কিন্তু অর্গ্যানিক কেমিস্ট্রি আসলে কিছুই শুরু করিনি, আমরা নামকরণ করেছি প্রথমে। একটা বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরেও তো প্রথমে তার নামকরণ করতে হয়, তাই না? এরপরে এই প্রাথমিক সমানতা জিনিসগুলোকে এগুলো দেখছি, আসলে যখন রিয়াকশন শুরু করব, বিক্রিয়া শুরু করব, তখন থেকেই তো আসলে মূল জৈব যৌগ পড়া শুরু হবে, তখন আরও বেশি মজা লাগবে আর কি। ওকে, তো এই জন্য আপাতত তোমরা ভাইয়া ক্লাসগুলোই ঠিক মতো করো, ক্লাসগুলো ঠিক মতো তো ক্লাসগুলো ঠিক মতো করো, দেখবা যে অর্গ্যানিক কেমিস্ট্রি তোমার কাছে একদমই কঠিন লাগবে না, বরং ভালো লাগবে। তো বলেছিলাম দ্বিবন্ধনযুক্ত যে দুটা কার্বন থাকবে, যে কোনো একটা কার্বনে যে দুটা বন্ধন আছে ডাবল বন্ড তৈরি করার পর অবশিষ্ট যে দুটা বন্ধন আছে, এই দুটা বন্ধনে যদি একই রকম পরমাণু একই পরমাণু যদি বা মূলক থাকে, তাহলে তারা জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে না। এবং গত ক্লাসে আমরা এই উদাহরণগুলো দেখেছি, অ্যাডমিশন টেস্টের উদাহরণগুলো দেখেছি, এবং আমরা মোটামুটি দেখলে বুঝতে পারছি কোন যৌগগুলো জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে, কারা করবে না। এখন তোমাদের অনেক প্রশ্ন আসবে যে অ্যালকিনগুলো কেন করছে, বা চাকরিক যৌগ ধরো এই টাইপের যারা যৌগ, এটা করবে কিনা জানি না, তবে প্রাথমিক শর্ত আর কি, এরা কেন করছে, অ্যালকেনগুলো কেন করবে না, ট্রিপল বন্ডযুক্ত কার্বন যারা আছে তারা করবে কিনা, কেন করবে বা করবে না, সব জিনিসগুলোই আমরা এখন আলোচনা করব, সব আলোচনা করব, শুধু দেখতে থাকো তোমরা একটু। হ্যাঁ, আমি তোমাদের কমেন্ট মাঝে মধ্যেই দেখবো যে কে কেমন রেসপন্স করছে, কিন্তু রিকোয়েস্ট করছি তোমাদের কাছে ভাইয়া জাস্ট পড়ালেখার বিষয়গুলো ছাড়া, মানে আমি তোমাদের যেগুলো জিজ্ঞেস করব সেগুলো ছাড়া কে কাউসার আমি পড়তে একবারও বই দেখিনি। হ্যাঁ, বই দেখতে গেলে একটু খারাপই লাগবে ভাইয়া। তো এই পর্যন্ত মানে আমি যেগুলো তোমাদের বলবো সেগুলো ছাড়া প্লিজ নিজেদের মধ্যে কোনো আলোচনা করো না, তাহলে এই মজার টপিকসটা যদি তোমার কারণে তোমার কাছে জটিল লাগে, তাহলে এই দায়ভারটা কে নিবে ভাই বলো। আর দ্বিতীয় কথা হচ্ছে যে তুমি যদি জুয়েল ভাইয়ের কাছে এসে অর্গানিক কেমিস্ট্রি কঠিন লাগে, আর যাবা কই তুমি, মানে কোনো কিছু যদি তুমি ট্রাম্প কার্ড ইউজ করে ফেলো, তাহলে তো তোমার আর কোনো অপশন থাকছে না আর কি, ঠিক আছে? এই জন্যই দেখো, যেহেতু তোমার ট্রাম্প কার্ড ইউজ করছো, অত ভালো করে দেখো ভাইয়া, একটু কঠিন লাগলে সেই ড্রাইভারটা আমার, যে টপিক যতক্ষণ তোমার কঠিন লাগবে আমি ততক্ষণ তোমাদেরকে বলবো। যেমন গতদিন তোমরা এইটা নিয়ে খুব প্রবলেম বলছিলা, তাই না? এই যে এইটা CH3, আমার মনে হয় তোমাদের এটা এখন সলভ হয়ে গেছে, তাই না? CH2, এই যে এই টাইপের যৌগ, NH CH3, যে এই টাইপের যৌগটা কি করে পরস্পরের অবস্থান সমানু হলো। আমি চাই না যে একটা টপিকসও একটা জিনিসও তোমার কাছে কঠিন মনে হোক। এইটা তোমরা অনেকে আমাকে গতদিন বাধা দিচ্ছিল যে কেমনে এটা অবস্থান সমানু হলো, 1 2 3 4 প্রধান সেগুলো 4 কার্বন আর 1 2 3। তো আমি তোমাদের গতদিন একটা উদাহরণ দিয়েছিলাম না ভাইয়া, A B C D, এটা আমি যদি লিখি A B D C, তার মানে কি এদের অবস্থানটা দেখো তো, পুরান জায়গা থেকে এর অবস্থানটাকে ধরে এটাকে যদি আমরা কার্যক্রম যে কোনো একটাকে যদি ধরি, তাদের অবস্থান চেঞ্জ হয়ে গেছে না? তো এটাই মনে করো
এ বি সি ডি ই এফ, ঠিক আছে, এ বি সি ডি ই এফ। দেখো তো এখানে ইতে ছিল আর এখানে কোথায় গেছে, ডিতে চলে গেছে, মানে তার অবস্থানটা চেঞ্জ হয়ে গেছে, অতএব অবশ্যই এর অবস্থান সমান হবে। তুমি বিভিন্নভাবে যুক্তি দিয়ে বিষয়গুলো ক্লিয়ার করতে পারো, কোনো অসুবিধা নাই। ওকে, তো যাক, আজকে আমরা আলোচনা করব সেটা হচ্ছে, খেয়াল করো ভাইয়া, কার্বন কার্বন যদি এক বন্ধন থাকে, কার্বন কার্বন এই যে মনে করো এটা এক বন্ধন, এরা কেন জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে না? তো কার্বন কার্বন যদি এক বন্ধন থাকে, খেয়াল করো, মনে করো এটা হলো CH3, এইটা হলো H, এইটা মনে করো Cl। কার্বন কার্বন এক বন্ধন তৈরি করার পর যে অবশিষ্ট দুটা যোজনী আছে, তিনটা যোজনী, তিনটাতে ভিন্ন দিলাম, নাও মনে করো CH3 H Br। এখন তোমাদের প্রশ্ন হচ্ছে এই যৌগটা কেন জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে না? অর্থাৎ কার্বন কার্বন এক বন্ধনযুক্ত, কার্বন কার্বন এক বন্ধনযুক্ত যৌগগুলো কেন জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে না? কেন ডাবল বন্ডগুলো করবে, কেন চাকরিক করবে? খেয়াল করো ভাই, সিগমা বন্ড তোমরা যারা ফার্স্ট পেপার পড়েছো বা কোনো অসুবিধা নাই, আমি তো বলেছি, আমি ধরেই নিয়েছি তোমরা কিচ্ছু জানো না। আমরা যখন ফার্স্ট পেপারের তৃতীয় অধ্যায় গিয়ে সিগমা বন্ধন পাই বন্ধন পড়ব, তখন এই জিনিসটা আমরা দেখব যে একই অক্ষে অবস্থিত দুটি অরবিটাল, এই দুটো অরবিটাল সামনাসামনি ওভারল্যাপিং করে যে বন্ডটা তৈরি হয় সেইটা হচ্ছে সিগমা বন্ড। আর এই জন্য সিগমা বন্ডটা কি হয় জানো, অক্ষ বরাবর আসলে ঘুরতে পারে, সে ঘুরতে পারে, ফ্রিলি মুভ করতে পারে, এইটা ঘুরতে পারে। এখন একটা ব্যাপার খেয়াল করে দেখো তো, ধরো এই যৌগটা তুমি দেখছো, একটু পরেই এটা ঘুরে গেল, তাহলে ঘুরে গেলে কি হতে পারে দেখো তো, CH3 ঠিক আছে, এই ধরে রাখলাম, এটাকে স্থির রেখে এটাকে ঘুরে দিলাম, তাহলে বিআরটা কি করলো, উপরে চলে গেল, এইচ আসলো, CH3 নিচে চলে আসলো, আবার একটু পর আবার ঘুরে গেল। তার মানে কি, এভাবে যদি এই কার্বনটা এইভাবে ফ্রিলি মুভ করে, তাহলে স্থিতিশীল কোনো গঠন পাবো কি আমরা? বলো দেখি ভাই, আমরা কি স্থিতিশীল? ধরো প্রতিনিয়ত মনে করে কার্বনটা ঘুরছে, তাহলে কখনো বিআর উপরে, কখনো CH3 নিচে, কখনো এইচ উপরে, এইভাবে মানে স্থিতিশীল কোনো গঠন পাবো না, ক্ষণে ক্ষণে তার গঠনটা এরকম চেঞ্জ হয়ে যাবে। বলো যাবে কি না? তাহলে স্থিতিশীল যদি এরকম কোনো গঠন না পাই, তাহলে সে তো কোনো নির্দিষ্ট ক্যারেক্টারও শো করবে না। আমরা সমান হতে গেলে কি জানি, যে যে যৌগটা পরস্পরের সমান হবে। এখন তোমরা হয়তো আমাকে বলবা, ভাইয়া এই দুটা যৌগ তো মনে হচ্ছে পরস্পরের সমানও ন, এই দুটা যৌগ একই, কারণ একটু পরে আবার চেঞ্জ হয়ে আবার উপরে চলে যাবে, সে মানে কোনো স্থিতিশীল গঠন নাই আর কি। এই কারণে এক বন্ধনগুলো আসলে এই জ্যামিতিক সমানতা প্রদর্শন করে না, ত্রিমাত্রিক সমানতা প্রদর্শন করে না। এখন কথা হচ্ছে, যদি ডাবল বন্ড হয়, তাহলে ডাবল বন্ডগুলা কেন করবে? CH3 CH, ধরো CH3 H, ডাবল বন্ড করবে এই কারণে, তোমরা জানো যে কোথাও এক বন্ধন থাকলে সেটা সিগমা বন্ধন হয়, দ্বিবন্ধন থাকলে একটা সিগমা একটা পাই। তো সিগমা বন্ধন তো অক্ষর বরাবর ঘুরতে পারে, কোনো অসুবিধা নাই, বাট পাই বন্ডটা আসলে কি হয় দেখো ভাইয়া, তোমরা জানো যে এই যে পাই বন্ডটা, আমি একটু দেখাই, এই যে দেখো ভাইয়া তোমরা, এটা হলো এই যে সিগমা বন্ড গঠন করলো শঙ্কর অরবিটাল দ্বারা, আর এই যে দুটো অরবিটাল পাশাপাশি এই দুই অঞ্চল ওভারল্যাপিং করেই কিন্তু পাই বন্ডটা তৈরি হয়। পাশাপাশি এই দুটা, অর্থাৎ পাই বন্ড গঠন করতে গেলে আমাদের কি হয় ভাই বলতো, উপর নিচে মানে দুইটা অংশ ওভারল্যাপিং করে পাই বন্ড তৈরি হয়। এখন বলতো যদি দুই দিকে আটকানো থাকে, এটা কি ফ্রিলি মুভ করা সম্ভব? ভেঙে গেলে তো ভেঙে যাবে এটা। অর্থাৎ সিগমা বন্ড যেহেতু শুধুমাত্র এরকম সামনাসামনি ওভারল্যাপিং করে হয়, তাই এটা ফ্রিলি এবার মুভ করা যায়। বাট এটা কিন্তু ফ্রিলি আর মুভ করতে পারবে না, কারণ পাই বন্ড গঠন করতে গেলে অরবিটালগুলো যে অতিক্রমণ করে সেটার উপর নিচে, অর্থাৎ এই যেটা যদি ওভারল্যাপিং দেখাই আমি এরকম, এই যে এইটুকু ওভারল্যাপিং, এভাবে ওভারল্যাপিং হয়ে কিন্তু সে পাই বন্ড গঠন করে। যাদের সিগমা বন্ড পাই বন্ড গঠন সম্পর্কে ভালো ধারণা আছে তারা এইভাবেই চিন্তা করো, আর যাদের ভালো ধারণা নাই, তৃতীয় অধ্যায়ে গেলে ভালো ধারণা হবে, কোনো অসুবিধা নাই। তারা এইভাবে মনে রাখো যে পাই বন্ডগুলো উপর নিচে ওভারল্যাপিং করার পর, অরবিটালগুলোর উপর নিচে ওভারল্যাপিং করার পর যেহেতু গঠন হয়, ফলে এরা অক্ষ বরাবর
এভাবে ফ্রিলি মুভ করতে পারে না, ঘুরতে পারে না। ঘুরতে গেলে কি হয়, এই যে স্বাভাবিক তো এটা, দুই দিক যদি আটকানো থাকে তাহলে ঘুরতে পারবে, পারবে না। এই কারণেই এই যে এদের এই দুটা জিনিস একই জিনিস, কারণ এটা একটু পরে ঘুরে গিয়ে আবার এটা তৈরি করে ফেলবে, মানে এদের কোনো ধর্মের চেঞ্জ নাই, এই জন্য এরা সমানও না। বাট এদের কি হবে দেখো ভাইয়া, এদের CH3 CH এই একটা গঠন ওই স্থিতিশীলই থাকবে, কারণ এই কার্বন ঘুরতে পারবে না কেন, সিগমা বন্ড হলে মানে হলে ঘুরতে পারতো, কিন্তু পাই বন্ড যেহেতু আছে, আর পাই বন্ডে আমরা কি দেখলাম, অরবিটালগুলো উপর নিচে ওভারল্যাপিং হয়ে তো পাই বন্ডটা তৈরি করে, ফলে এক অংশ আরেক অংশের আটকানো থাকে জন্য এটা ঘুরানো কখনোই সম্ভব না, ঘুরবে না। না ঘুরলে কি হবে, ও যদি ওরকম থাকে ওরকমই থাকবে, আর আরেকটা গঠন যদি এরকম হয় সেই রকমই থাকবে, মানে এদের গঠনটার এর গঠনও চেঞ্জ হওয়ার কোনো অপশন নাই, এর গঠনও চেঞ্জ হওয়ার কোনো অপশন নাই, অর্থাৎ এও একটা ধর্ম প্রদর্শন করবে, এও একটা ধর্ম প্রদর্শন করবে। দুটা যৌগের গঠন কিন্তু একই, কারণ এর নাম হচ্ছে বিউট টুইন, এর নামও কিন্তু ভাই বিউট টুইন, জাস্ট ত্রিমাত্রিক গঠনটা ভিন্ন। দেখো এর CH3টা উপরে ছিল, এটা নিচে আছে, এইটুকুর জন্যই তাদের ধর্ম চেঞ্জ হয়ে যায়, গলনাঙ্ক, স্ফুরণাঙ্ক, দ্রাব্যতা আজকে পড়বো সেগুলো, ঘনত্ব সবই চেঞ্জ হয়ে যায়। এটাকেই বলি আমরা জ্যামিতিক সমাণু, বিষয়টিকে বলি আমরা সমানতা। তাহলে এইটুকু বুঝতে পারছো, এক বন্ধন কার্বন এক বন্ধন গঠন হলে কি হয় তাদের ক্ষেত্রে, এই কার্বন এই এক কার্বন আরেক কার্বন সাপেক্ষে অক্ষরবর ঘুরতে পারে, ফলে এই যৌগ একটু পরে চেঞ্জ হয়ে এই যৌগ, মানে দুটো একই যৌগ আসলে, কিন্তু এই চেঞ্জ হয়ে ওটা হবে, ও চেঞ্জ হয়ে এটা হবে, তার মানে কি একই যৌগ। বাট এদের পাই বন্ড থাকার কারণে এদের ঘূর্ণনের প্রতিবন্ধকতা সৃষ্টি, অর্থাৎ এই যৌগ যদি হয় সে আর চেঞ্জ হয়ে এটা হতে পারবে না, মানে এটা একটা আলাদা ধর্মের যৌগ, এইটা একটা আলাদা ধর্মের যৌগ। এই জন্যই এই এক বন্ধনগুলা গঠন করে না, বাট ডাবল বন্ডগুলো গঠন করে। তোমরা বলো ট্রিপল বন্ড গঠন করে কি করে না, একটু পরে আসতেছি, দাঁড়াও, ট্রিপল বন্ড একটু পরে আসতেছি। এবার তোমরা আমাকে হয়তো বলতে পারো যে ভাইয়া তাহলে চাকরিক যৌগগুলা করছে কেন, চাকরিক যৌগগুলা করছে এখানেও তো এক বন্ধন, এই যে এখানে তো কার্বন এক বন্ধন, তাহলে চাকরিক যৌগগুলা করছে কেন, কারণ এরাও কিন্তু ফ্রিলি মুভ করতে পারবে না। কেন ভাইয়া, ধরো তোমার আমি হাত ধরেছি, তোমার এক হাত ধরেছি আর আরেক হাত ফাঁকা আছে, তোমাকে এভাবে কিন্তু ঘুরাইতে পারবো আমি, বাট দুই দিকে যদি দুই হাত আটকানো থাকে এরকম, এবার কি এক হাত ধরে কেউ আমাকে ঘুরাইতে পারবে বলো, সহজ কথা। এই যে কার্বনের ক্ষেত্রে কি হয় ভাই, দেখো এর সাথে একটা টানা দেওয়া আছে, এর সাথে একটা টানা দেওয়া আছে, অর্থাৎ এই কার্বনটা দুইজনের সাথে লক করা আছে, তাই প্রত্যেকটা কার্বনই তাই দেখো দুই দিক থেকে লক করা, তাই কোনো কার্বনের সাপেক্ষে অক্ষর বরাবর ফ্রিলি মুভ করতে পারবে না। তাই চাকরিক যৌগে পাই বন্ড না থাকলেও এরাও জ্যামিতিক সমানতা প্রদর্শন করে, অর্থাৎ এদের অক্ষ বরাবর ঘূর্ণনে বাধা সৃষ্টি হয়, অর্থাৎ এক কার্বনকে স্থির রেখে আমরা আরেক কার্বনকে ফ্রিলি মুভ করাতে পারি না। আর ট্রিপল বন্ডযুক্ত যে যৌগগুলো আছে, ট্রিপল বন্ডযুক্ত যে যৌগ আছে তারা কেন জ্যামিতিক সমানতা প্রদর্শন করে না, কারণ দেখো তো ভাইয়া সি ট্রিপল বন্ড সি ধরে নাও CH3, আচ্ছা এই যে CH3 বলো তো ভাইয়া এর কি তুমি ভিন্ন কোনো ত্রিমাত্রিক গঠন পাবা, এর তো একটাই হাত এবং এর সংকরণ তো SP, আর SP গুলা তো তোমার জানো সরলরৈখিক হয়, আর SP কি হয় সরলরৈখিক, অর্থাৎ কোণের মান হয় 180 ডিগ্রি, আর কার্বন ডাবল বন্ড মানে SP2 এবং কোণের মান কত হয় 120 ডিগ্রি, এই যে 120 ডিগ্রি, এটা হচ্ছে 120 ডিগ্রি। খুব সহজ কথা, অত জটিল করে বোঝা লাগবে না ভাই। কার্বন এদেরও ঘূর্ণন প্রতিবন্ধকতা সৃষ্টি হয়, ট্রিপল বন্ডের ক্ষেত্রেও ঘূর্ণন প্রতিবন্ধকতা সৃষ্টি হয়, কিন্তু প্রতিবন্ধক হইতে লাভ না, এর কি কোনো ভিন্ন তুমি গঠন লিখতে পারবা, এটা ভিন্ন কোনো একটা গঠন তুমি লিখো দেখি, লিখলে ধর্ম আসলে একই হয়ে যায়। তাই ঘূর্ণন প্রতিবন্ধ থাকলেই হবে না, আমি বললাম না যে অ্যালকিন জ্যামিতিক সমানতা প্রদর্শন করে, তাই বলো সব অ্যালকিন কিন্তু না। তাহলে আমরা প্রাথমিক শর্তটা পড়ে ফেললাম যে কার্বন অক্ষ বরাবর ঘূর্ণন প্রতিবন্ধকতা সৃষ্টি হতে হবে জ্যামিতিক সমতা প্রদর্শন করতে গেলে। কারণটা হলো ঘূর্ণন প্রতিবন্ধকতা সৃষ্টি যদি না হয়, এক কার্বনের সাপেক্ষে আরেক কার্বন যদি ফ্রিলি মুভ করতে পারে তাহলে যৌগ দুটো আসলে একই হবে, অর্থাৎ তাদের ধর্ম চেঞ্জ হবে না, আর ধর্ম চেঞ্জ না হলে তো তারা সমানই না। এই কারণে আমরা দেখেছি কার্বন এক বন্ধন থাকলে সেখানে ঘূর্ণন প্রতিবন্ধকতা সৃষ্টি না হওয়ার কারণে ধর্ম একই হয়, তাই জ্যামিতিক সমতা প্রদর্শন করে না। ডাবল বন্ডে ঘূর্ণন প্রতিবন্ধকতা সৃষ্টি হয় পাই বন্ডের কারণে। আর চাকরিক যৌগে আমাদের
ঘূর্ণন প্রতিবন্ধকতা সৃষ্টি হয় এই কারণে যে একটা কার্বন দুই দিকে, প্রত্যেকটা কার্বন দুই দিকে কার্বন দ্বারা লক করা থাকে, ফলে এরাও অক্ষ বরাবর ঘূর্ণনের প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। এই হলো প্রাথমিক শর্ত। তো ট্রিপল বন্ডের ক্ষেত্রে আমরা ঘূর্ণন প্রতিবন্ধকতা অবশ্যই সৃষ্টি হবে। এখানেও পাই বন্ড আছে, কিন্তু এর তো ভিন্ন কোনো ত্রিমাত্রিক গঠন বিশিষ্ট যৌগই পাবা না তুমি, এটা তো সরলরৈখিকভাবে থাকে এভাবে। অর্থাৎ যে যৌগই লিখতে না যাও না কেন একই ধর্ম বিশিষ্ট যৌগই হবে। এই প্রাথমিক কথাটা তোমরা একটু বুঝতে পেরেছো কিনা প্লিজ একটু জানাও তো ভাই। তবে গতদিন কিন্তু আমি বলে দিয়েছি কি করে চিনবা। সিয়াম সাদিক, ফ্রিলি মুভ করা জিনিসটা আমি বুঝলাম না। শোনো, খুব এটা কে বললা? সিয়াম 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 শোনো ভাইয়া, ধরে নাও আমি তোমার একটা হাত, আমার ধরো একটা হাত দিয়ে তোমাকে আমি ধরে রাখছি, আমি তোমাকে এভাবে ঘুরাইতে, তুমি ঘুরতে পারবা কিন্তু হাতের সাপেক্ষে, আমি কি তোমাকে ঘুরাতে পারবো? সহজ কথা। কারণ তোমার ঘুরাইতে গেলে, তোমাকে আমি ঘুরাইতে গেলে যে বাধার সম্মুখীন হওয়ার কথা, সেই বাধাটার সম্মুখীন তুমি হতে মানে হচ্ছ না। কারণ তোমার এক হাত থাকা, তো এক হাত আছে, আমি তো ঘুরাতেই পারবো। বাট তোমার ওই হাত যদি আরেকজন কারোর সাথে আটকানো থাকতো, যেটা আমাদের চাকরির যৌগের ক্ষেত্রে আছে, একে কিন্তু আর আমি ফ্রিলি ঘুরাইতে পারবো না। এটা হলো চাকরির যৌগের ক্ষেত্রে। আর ডাবল বন্ডের ক্ষেত্রেও একই ঘটনা, যে উপর নিচ অরবিটালগুলো উপর নিচ ওভারল্যাপিং করার পর এই পাই বন্ডটা তৈরি হয়, ফলে দুই দিকে আটকানো থাকে পাই বন্ড, তাই পাই বন্ডগুলোকে তুমি ফ্রিলি মুভ করতে পারবে না। তো ব্যাপারটা কিন্তু এরকম, এই যে এক বন্ধন থাকলে হয় কি, এই যে দেখো ভাই, আমরা ফ্রিলি ঘুরাইতে যৌগটা ঘুরতে পারে। আর যৌগটা যখনই ফ্রিলি ঘুরবে তখন কখনো CH3 উপরে কখনো নিচে, মানে দুটা যৌগ একই হবে, কারণ এ চেঞ্জ হয়তো ওটাতে হবে, ও চেঞ্জ হয়ে এটা হবে। বাট যে ডাবল বন্ড থাকে এইবার কিন্তু ভাই ঘুরতে পারে না। ঘুরতে গেলে কি হয়, এটা ঘুরাতে পারতাম, কিন্তু এই অংশটা তো ওই যে উপর নিচে ওভারল্যাপিং করে তৈরি হয়, ফলে এইটা আর ঘুরতে পারে না। ঘুরাতে গেলে পুরো বন্ধনই ভেঙে যাবে। অর্থাৎ এই দুটা যৌগের ধর্ম আলাদা হয় এই কারণে। অর্থাৎ এটা চেঞ্জ হয়ে এটা হওয়ার নর্মালি কোনো চান্স নাই যে দুটা একই যৌগ হবে। এটাকেই বলা হচ্ছে অক্ষ বরাবর ফ্রিলি মুভ করা। সিয়াম সাদিক, এখন একটু বলো তো ভাই, বুঝতে পারলা কিনা? ও বুঝতে পারিনি বললেই ভাইয়া নাম পড়ে, ইফা জামিলা। হ্যাঁ ভাই, আমি তো তোমাদেরকে বলি, যারা বুঝতে পেরেছে তাদের থেকে যারা বুঝতে পারেনি তারা আমার কাছে আসলে বেশি গুরুত্বপূর্ণ। আচ্ছা, আরেকটু সামনে যাই, আরেকটু সামনে যাই, তোমরা ক্লিয়ার হয়ে যাবা দেখবে। আরেকটু সামনে যায়। থ্যাংক ইউ মোহাম্মদ আশিক, লিখেছো যে ভাইয়া আজকে যা পড়ালেন সেটা বুঝতে পেরেছি। ওকে, আরে না পারলে তো আবার পড়ায়, তোমরা দেখো না, একটা জিনিস যতবার তোমরা বলো ততবারই। তাহলে এইটুকু ক্লিয়ার হয়ে গেলাম আমরা যে এক নাম্বার শর্ত হচ্ছে জ্যামিতিক সমানতা হতে গেলে কার্বন কার্বন মুক্ত শিকল যৌগের ক্ষেত্রে এক বন্ধন থাকলে হবে না, কারণ এক বন্ধন যৌগগুলো এই কার্বনটা এভাবে ঘুরে গিয়ে আবার এটা হয়ে যেতে পারে, আবার এ ঘুরে গিয়ে ওটা হয়ে যেতে পারে, মানে দুটা একই ধর্মবিষ্ট যৌগ হবে। বা ডাবল বন্ড থাকলে ঘুরার কোনো চান্স নাই, কারণ একটা ঘুরতে গেলে আর বন্ড বাধা দেয়, সহজ কথা, এইভাবে মনে রাখো। ফলে এর ধর্ম আর এর ধর্ম আলাদা হয়। ওকে, আর বদ্ধ শিকল যৌগের ক্ষেত্রেও এক বন্ধনই থাকে, কিন্তু দুই দিক থেকে আটকানো থাকে, ফলে এই কার্বনকে চাইলেই তুমি ঘুরাইতে পারবে না। এ যদি ওকে ঘুরাইতে চাই তাহলে এ বাধা দিবে, আটকানো আছে, আবার এ যদি ঘুরাইতে চাই তাহলে এ বাধা দিবে। এর এক নাম্বার শর্ত। এখন তোমাদের প্রশ্ন জাগতে পারে যে ভাইয়া আপনি আরেকটা সুন্দর কথা বলেছেন গতদিন, CH3 CH ডাবল বন্ড CH3, এই যৌগটা জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে না। অর্থাৎ আমি বলেছি, কি বলেছি, যে কার্বন কার্বন ডাবল বন্ড তৈরি করার পর কার্বনের অবশিষ্ট যে দুটা যোজনী থাকবে সেই দুইটা যোজনীতে যেন একই পরমাণু বা মূলক না থাকে। তার মানে এখানে ভিন্ন আছে, বাট এখানে একই থাকার কারণে এরা জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে না, যদিও ঘূর্ণন প্রতিবন্ধকতা সৃষ্টি হবে। কেন করবে না দেখো তো ভাই। এবার আমি কার্বন কার্বন ডাবল বন্ড দিলাম, দেওয়ার পর দুটা ভিন্ন ত্রিমাত্রিক গঠন লিখলাম। ধরো এটা CH3টা উপরে ছিল, এবার Hটা উপরে দিলাম, এবার CH3টা নিচে দিয়ে দিলাম, চেঞ্জ করলাম। আর H তো দুটাই H, উপর নিচে আবার কি জিনিস, এটা করলাম। এখন তোমরা দেখো তো ভাই, এই দুটা যৌগের ধর্ম কি আলাদা হওয়ার কোনো চান্স আছে? কারণ একদিকে দেখো H, এরও দেখো একদিকে দুটা H, আবার দেখো এর একদিকে হচ্ছে CH3H, এরও দেখে একদিকে CH3H। তাহলে তুমি কি কোনো ভিন্ন ত্রিমাত্রিক গঠন পাচ্ছ? এরও এইদিকে যা আছে ওর, মানে এর একদিকে যা আছে ওর একদিকে তাই জিনিসই আছে।
তো দুটা তো একই জিনিস হচ্ছে, অর্থাৎ যখনই এক কার্বনের সাথে একই জিনিস থাকবে তখনই ঘটনাটা ঘটবে। কি ঘটবে? দুটা ত্রিমাত্রিক গঠন একই হবে। কিভাবে? দেখো, এর একদিকে দুটা ইস, এরও একদিকে দুটা ইস, এর একদিকে একটা CH3 একটা ইস, এর একদিকে CH3 একটা ইস। বাট যদি এটাও ভিন্ন থাকতো তাহলে এই প্রবলেমটা আর হতো না। দেখো CH3H ডাবল বন্ড, মনে করো এখানে আমি দিলাম আচ্ছা CH3 ধরো Br। এবার দেখো ভিন্ন হবে কিন্তু, এবার দেখো ভাইয়া ভিন্ন হবে কিন্তু এই দুটা, এই যে কার্বন কার্বন ডাবল বন্ড দিলাম, মনে করো আমি এটাকে স্থির রেখে দিলাম, এইচ রাখলাম, আবার দুটাই চেঞ্জ করে উপরে দিও না যে এই দুটো উপরে দেবো এই দুটো নিচে দেবো, তাহলে একই ঘটনাই ঘটলো। তাহলে CH ঠিক রাখলাম, এবার Brটা দিলাম উপরে, CH3টা দিলাম নিচে। এবার দেখো তো ভাইয়া তোমরা, এর একদিকে কি CH3 এর একদিকে এরকম CH3 আছে, দেখো দেখি নাই। এবার একদিকে HBr কি এর কি আছে এরকম একদিকে HBr নাই। এই দুটার কিন্তু ত্রিমাত্রিক গঠন ভিন্ন, ফলে এরা কিন্তু পরস্পরের জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে। এই জন্য বললাম শুধু ডাবল বন্ড থাকলেই হবে না, ডাবল বন্ডের সাথে অবশিষ্ট যে দুটা যোজনী থাকবে, দুইটা যোজনীতে দুটা পরমাণু বা মূলকই যেন ভিন্ন হয়। এই দুটো এক হলে সমস্যা নাই, বাট একই কার্বনের দুটা যেন ভিন্ন হয়। দুটা ভিন্ন হলেই আমরা দুটা ভিন্ন ত্রিমাত্রিক গঠন পাবো, না হলে এই যে দেখো এটার মতো একই ত্রিমাত্রিক গঠন পাবা। আর একই ত্রিমাত্রিক গঠন হলে তো ধর্ম একই থাকবে, আর ধর্ম এক থাকলে তো তারা সমানই হবে না। আমরা সমান হওয়ার শর্তই বলেছি মিনিমাম একটা ধর্ম ভিন্ন হতে হবে। তাহলে এখন একটু প্লিজ তোমরা আমাকে কমেন্টে জানাও, আচ্ছা নাহিদ রিলে লাস্ট কয়েক মিনিট বুঝছি না, কি নোট করবো? আচ্ছা বলো ভাই কোন জায়গা থেকে বুঝতেছো না তোমরা? না বুঝলে তো আমি খুব গুরুত্ব দিয়ে দেখি জিনিসগুলো। নাহিদ রেজা একটু বলো ভাইয়া কোন জায়গা থেকে বুঝতেছো না? তুমি যেখান থেকে বুঝবা না আমি সেখান থেকে আবার বোঝানো শুরু করব। জাস্ট শোনো, এত যত কথা আমি বলতেছি এত কথা একদিনেই তো বুঝবা না তুমি। আমরা বলেছি যে এইভাবে চিন্তা করবা, সেটা হলো যে কেন অ্যালকেনগুলো জ্যামিতিক সমতা প্রদর্শন করে, অ্যালকেন করে না কেন? কারণ অ্যালকেনে কার্বন কার্বন এক বন্ধন এবং কার্বনটা ফ্রিলি মুভ করতে পারে, ফলে মানে অক্ষ বরাবর ঘুরতে পারে, ফলে তার গঠন যে কোনো মুহূর্তে যে কোনোটা চেঞ্জ হতে পারে। বা ডাবল বন্ড থাকলে সেটা হয় না, আর চাকরিক যোগ হলেও সেটা হয় না। এবার বলবা সব ডাবল বন্ডযুক্ত, হ্যাঁ রিপা রহমান চাকরি যোগের ক্ষেত্রে ভিন্ন, তো আমি দেখাচ্ছি, চাকরি কখনো দেখায়নি। এম খান ট্রিপল বন্ডটা আরেকবার বলবো। আচ্ছা আমি ট্রিপল বন্ডটা আরেকবার বলছি, দাঁড়াও। এবার শর্ত হয়ে গেল। এবার দ্বিতীয় শর্ত হচ্ছে কার্বন কার্বন ডাবল বন্ড থাকলে, কার্বন কার্বন ডাবল বন্ড থাকলে আবার ওই ডাবল বন্ডে একই পরমাণু বা মূলক থাকলে কেন জ্যামিতিক সমতা প্রদর্শন করবে না? কারণ হলো একই পরমাণু মূলক থাকলে তুমি যদি এগুলোকে চেঞ্জ করে দাও তাহলে দুটা যৌগের মধ্যে কোনো ভিন্ন ত্রিমাত্রিক গঠনই পাবো না আমরা। সেটা কমন সেন্সের ব্যাপার, এর জন্য কেমিস্ট্রি বোঝা লাগে না, দেখলেই বুঝতে পারছো। CH3 এই সাইড দেখো, CH3 এর একদিকে যা আছে এর একদিকে তাই আছে, ফলে ধর্ম চেঞ্জ হয় না। আর ধর্ম চেঞ্জ না হলে তো জ্যামিতিক সমানতাই প্রদর্শন করবে না। আর তোমরা লিখছো ট্রিপল বোনের ব্যাপারটা আরেকবার বুঝাই দেন ভাই। আচ্ছা এই ট্রিপল বোন দিয়ে তুমি কোনো ভিন্ন জ্যামিতিক গঠন লিখতে পারবা? লিখো দেখি। এটা তো সরলরৈখিক ভাবেই থাকে, এটা তো ভিন্ন কি লিখবা তুমি? ঘুরে এটাই লিখতে হবে তোমাকে আবার। অর্থাৎ আমরা এখানে কি করছিলাম, এই যে এরা 120 ডিগ্রি কোণে থাকে জন্য চেঞ্জ করতে পারছি, এর তুমি কি চেঞ্জ করবা যে ভিন্ন গঠন পাবা? এই কারণে ফাঁকায় তো হাত একটা ছিল, বলে এখানে একটাই তো পরমাণু মূলক থাকবে, এর তো কোনো ভিন্ন ত্রিমাত্রিক গঠনই পাবা না তুমি। এম খান বুঝতে পারছো ভাইয়া? এম খান বলো একটু বুঝতে পেরেছো কিনা বল। এটার 120 ডিগ্রি হয়, ফলে আমরা কি করব ভিন্ন ত্রিমাত্রিক গঠন লিখতে পারি, বাট এর তো একটাই সরলরৈখিক ভাবে থাকে, তাই এটার কোনো ভিন্ন ত্রিমাত্রিক গঠন পাওয়া যায় না। হ্যাঁ চারটা মূলক আলাদা হলে হবে। মেনহাজুল আবেদিন আমি কি বলেছি? একই থাকলে হবে না, বাকি সব ক্ষেত্রে হবে। একই থাকলে হবে না, বাকি সব ক্ষেত্রে হবে। ঠিক আছে, একই থাকলে হবে না, বাকি সব ক্ষেত্রে হবে। দ্বিবন্ধন যুক্ত যে দুটা কার্বন আছে, দ্বিবন্ধন একই থাকলে, এই যে ভিন্ন আছে হবে, একই থাকলে হবে না, সহজ কথা। একই থাকলে হবে না, প্লিজ একটু বলো ক্লিয়ার করে শোনো। এটা স্বাভাবিক, যত ভালো বুঝবা দেখবা। নিউটন কি বলেছিলেন যে আমি তো এমনই জ্ঞানী যে সাগরের পাড়ে আমি কেবল একটা সাগর যদি একটা জ্ঞান হয় তাহলে আমি সেখানে শুধুমাত্র একটা নুড়ি কুড়াতে এসেছি। তো তুমি যত জানবা যত বুঝবা দেখবা তত তোমার কাছে মনে হবে আমি কিছুই জানি না, কিছুই বুঝি না।
একটা কথা কেন এসছে ভাই বলো তো, অল্প বিদ্যা ভয়ঙ্করী, অর্থাৎ যে কম জানে সে মনে করে আমি ব্যাপক জেনে গেছি, ব্যাপক বুঝে গেছি। যখন তুমি আরো জানতে শুরু করবো, আরো জানতে থাকবা, যখন দেখবা জানার পৃথিবীটা অনেক বড়, তখন তোমার কাছে মনে হবে আমি তো আসলে কিছুই বুঝি না, পৃথিবীতে অনেক কিছুই জানার আছে। তো তোমরা এই যে ভালো করে বুঝতেছো, তো যত ভালো বুঝবা তত মনে হবে ভিতরে আরো প্রশ্ন মাথায় গিজগিজ করবে, আর মাথায় প্রশ্ন যত আসবে তত মনে হবে তুমি কিছুই জানো না, তুমি আসলে অনেক কিছুই জানো। অনেকেই এত ভালো করে জিনিসগুলো বোঝে না। ওকে, আপাতত হালকা পাতলা করে বুঝা, কারণ অর্গ্যানিক কেমিস্ট্রি, জৈব যৌগ মানে অর্গ্যানিক কম্পাউন্ড প্রায় 1 কোটি। তোমার যেমন আমি দেখলাম 2-1টা অ্যাপ্রুভ করি, অবশ্য আমি এখন থেকে আরগুলো করবো না, সেগুলা তোমরা মনের মাধুরী মিশে যৌগ লেখো দিয়ে বলে এই যৌগটার নামকরণ করেন। এখন তো এত দরকার নাই ভাই, এখন তোমাদের যেগুলো লাগবে সেগুলোই তোমরা করবে। আচ্ছা, আলোক সমানতা, এই যে দেখো আমি আলোক সমানতা এখনো যাইনি আর তোমরা লিখে বসে আসো আলোক সমানতায় বেশি সমস্যা করে। আরে যাই না, আমি দেখি আসলে সমস্যা করে কিনা, তখন আমরা দেখবো সমস্যা করে কিনা। আরে পোলাপান তো এটাই ঠিক মতো বুঝতে পারে না কারা জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে আর করা করবে না। অন্তত তোমরা এইটুকু তো বুঝতে পারলা যে দ্বিবন্ধনযুক্ত কার্বনের সাথে যদি একই পরমাণু বা মূলক যুক্ত থাকে তাহলে জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে না। এই কনসেপ্ট দিয়ে তোমরা চিনতে পারবা কারা করবে আর কারা করবে না। টেনশন করছো কেন? অনেকে তো এটাও বোঝে না। তুমি কোনো স্টুডেন্টকে গিয়ে একটু বলো, তোমার কোনো ফ্রেন্ডকে গিয়ে যে দেখো তো এই যৌগটা জ্যামিতিক সমানতা প্রদর্শন করে কি করে না, সেই ঠিকঠাক মতো আসলে বলতে পারবে না। ঠিক আছে, এইটুকু তো তুমি পারো। এই যে সবুজ দেখো লিখছে ইজেড সিস্টেমটা একটু ক্লিয়ার করে দিন ভাইয়া। আরে যাইনি তোরে ভাইয়া ওখানে, আমি তোমরা অ্যাডভান্স কেন কোশ্চিন করো? আর এই অ্যাডভান্স, আমি তোমাদের বলি না একটা কথা যে বেশি বোঝাটা হচ্ছে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আমি যতদূর যাচ্ছি চিন্তা করবো ততদূর বুঝতে পারতেছো কিনা। যারা বেশি লাফালাফি করে তারাই কিন্তু কম বুঝতে পারে ভাই, আদারওয়াইজ নিও না। যেখানে যাবো আমি, যে আলোক সমানতা বুঝি না, অ্যালকিনের বিক্রিয়ার কৌশল বুঝি না, আরে যাই না, তখন দেখো সেগুলো তোমরা। হৃদয় কর্মকার, আমার কোশ্চিন পড়লেন না, কেমনে পড়বো ভাইয়া বলো? সারাদিন যদি তোমাদের কোশ্চিন দেখি তাহলে আবার পড়াবো কখন আমি? তোমরা নিজেদের মধ্যে এত বেশি আলোচনা করো যে কে যে কোন প্রশ্ন করছো সেটাই তো ভাই আমি বুঝতে পারে না। ক্ষতিটা তো আলটিমেটলি তোমাদেরই হয়। ওকে, আর তোমাদের প্রবলেমগুলো আমি এত এত যত্ন করে এত গুরুত্ব দিয়ে দেখার চেষ্টা করি। এরপর যদি তোমরা বলো যে কোশ্চিন দেখলেন না, আমারটা সব দিলেন না, আমারটা দিলেন না, তাহলে ওই কথাটাই বলতে হয় ভাই যে কিছু মানুষকে যদি তুমি কলজা কাটেও খাওয়াও, সে তারপরেও বলবে তরকারিতে লবণ কম হয়েছে, এর চেয়ে কিছু বলে নাই। মানুষ কিন্তু কিছু হয়, আমরা মানুষ এমনই যে তোমাকে আমি 30 দিনের মধ্যে 28 দিনই সার্ভিস দিলাম, হয়তো 2 দিন সার্ভিস দিতে পারলাম না, তুমি দেখবা খুব অনায়াসেই ওই 28 দিনের কথা ভুলে যাবা। এই যে 2 দিন সার্ভিস দিতে পারলাম না সেটাই তুমি মনে রাখবা। আমাদের প্রত্যেকটা মানুষের এটাই ধর্ম, আমার ক্ষেত্রেও তাই। ওকে, ওকে, এইবার কথা হচ্ছে এই জ্যামিতিক সমানুতাকে আমরা সাধারণত সিস ট্রান্স সমানুতাও বলে থাকি। কারণ জ্যামিতিক সমানুতা হবে 2 ধরনের, একটা হলো সিস সমানু, আর একটা কি হবে ভাই? ট্রান্স সমানু। কি কি বললাম আমরা? একটা হবে সিস সমানু আর একটা হলো ট্রান্স সমানু। তাহলে ধরো আমাদের বইগুলাতে যে যৌগ লেখা আছে সেইটা দিয়ে আমি উদাহরণ দেওয়া শুরু করলাম। CH3 CH3 এই যে মনে করো এই যৌগটা আমি লিখছি, তোমরা বুঝতেই পারছো এই যৌগটার নাম হলো 1 2 3 4 নামকরণ, তাই না? বিউট 2 ইন, তাই না? এটাও বিউট 2 ইন। আবার আচ্ছা, এটা আগে লিখি আমরা। বলো তো এখানে কয় টাইপের মূলক আছে? এখানে CH3 এই মানে কার্বন কার্বন ডাবল বন্ড তৈরি করার পর ডাবল বন্ডযুক্ত কার্বনের সাথে যে অবশিষ্ট যে 2টা যোজনী আছে সেখানে কি কি মূলক আছে ভাইয়া বলো তো? এখানে এক টাইপের মূলক আছে CH3, আরেক টাইপের হচ্ছে হাইড্রোজেন। 2 টাইপ, এই যে CH3 এছাড়া কিছু নাই। তাহলে ডাবল বন্ড তৈরি করার পর কার্বন কার্বন দ্বিবন্ধন তৈরি করার পর কার্বনের মোট হাত ফাঁকা কয়টা? এর 2টা, এর 2টা, মোট 4টা হাত ফাঁকা হচ্ছে। মূলক আছে 2 রকমের, তার মানে এই মূলকগুলো কমন আছে, মানে এটাও কমন আছে এটাও কমন আছে। প্রথমে তুমি কমন মূলকগুলো দেখবা, কমন মূলকগুলো দেখবা। এই কমন মূলকগুলো যদি একদিকে থাকে তাহলে সিস, আর বিপরীত দিকে থাকলে ট্রান্স। এটা বিউট 2 ইন। তাহলে একই রকম মূলক এই যে CH3 H
এই একই রকম মূলকগুলো একদিকে আছে, তাই এটার নামের আগে আমরা লিখব সিস বিউট টুইন। জাস্ট যেহেতু এখানে মোট হাত ফাঁকা থাকবে 4টা, অথচ মূলক আছে 2 রকমের, তার মানে এই মূলকটাও কমন আছে 2 কার্বনের মধ্যে, এটাও কমন আছে, নাহলে তো 4টা হতো না, 4 রকম হওয়ার দরকার ছিল। তাহলে এখানে আছে 2 রকম, তাহলে এটা সিস। তাহলে ট্রান্স কিভাবে লিখতে পারি আমরা? CH3 CH, যে কোনো একটা চেঞ্জ করে দাও তোমরা। এই যে দেখো একই রকম মূলকগুলা কিন্তু বিপরীত দিকে আছে আমাদের, এই যে বিপরীত দিকে আছে, দেখো একই রকম মূলকগুলো বিপরীত দিকে আছে, তাই এটার নামও দেখো 1 2 3 4, এটার নামও বিউট টুইন, এটার নামও বিউট টুইন, বিপরীত দিকে থাকার কারণে ট্রান্স লিখবো। এই দুটা যৌগের কিন্তু ধর্ম আলাদা, জানো? আমরা একটু পরে ধর্ম নিয়ে যখন কথা বলবো তখন আমি বলবো এই দুইটা যৌগের কিন্তু ভাইয়া ধর্ম আলাদা, এই দুইটা যৌগের ধর্ম আলাদা। বা হাসিব রহমান খুব সুন্দর সংজ্ঞা লিখে দিয়েছো তো, কংগ্রাচুলেশন। তামান্না খান তুবা, সিস বিউট টুইন ট্রান্স বিউটিন। তাহলে আমরা দেখে ফেললাম এখানে মোট বন্ড থাকার কথা হচ্ছে 4টা আছে বন্ড, কার্বন কার্বন ডবল বন্ড তৈরি করার পর 2 কার্বনের মোট হাত, মূলক আছে 2 রকম, মানে এই 2 রকমই কমন আছে। এবার আর একটা উদাহরণ লিখি আমরা, CH3 C ডাবল বন্ড CH Cl CH, এখানে কয় রকমের মূলক আছে ভাইয়া? একটা আছে CH3, আরেকটা আছে কি H তো লিখলামই, আরেকটা আছে কি Cl। তাহলে কার্বন কার্বন ডাবল বন্ড তৈরি করার পর কার্বনের অবশিষ্ট কয়টা হাত থাকলো? 2 2 4, অথচ মূলক আছে 3 রকমের, তার মানে একটা মূলক কমন আছে। কমন কোনটা সেটা আগে ফাইন্ড আউট করো। এই যে এইটা হচ্ছে কমন, এইটা হলো কমন মূলক আছে। যদি মূলক 4 রকম থাকতো তাহলে দেখতাম কোনো কমনই হতো না, তার মানে এটা হলো আমাদের কমন। তাহলে কমন মূলকগুলা কি বিপরীত দিকে আছে না একই দিকে আছে? বিপরীত দিকে আছে, তার মানে এটা হলো ট্রান্স সমাণু। এই যৌগটার নাম কি? তাহলে এদিক থেকে ডাবল বন্ড কাছে আসতেছে, সিএলও কাছে, 1 2 3, ট্রান্স প্রোপ ট্রান্স 1 ক্লোরো প্রোপিন, একবারে প্রোপেন লিখলেই হয়, কারণ 1 নম্বর কার্বন রাখবো 1 ক্লোরোপ্রোপিন, ট্রান্স 1 ক্লোরোপ্রোপিন। আর সিজ লিখতে চাইতাম নাহলে কি করতে হতো? CH3 CH ডাবল বন্ড, তাহলে একই রকম মূলকগুলো কমন মূলকগুলো আমাদের একদিকে দিতে হতো। তাহলে এটা হচ্ছে সিস 1 ক্লোরোপ্রোপিন। তাহলে এইটুকু বুঝতে পারলা কিনা প্লিজ আমাকে একটু কমেন্টে জানাও ভাইয়া তোমরা, যে এইটুকু তোমরা বুঝতে পারলা কিনা প্লিজ একটু জানাও। হ্যাঁ, কমন মূলক না থাকলে কি হবে সেটা আমরা আসতেছি। 3 রকমের হতে পারে, 3 রকমের হতে পারে আমাদের, 1 রকম হতে পারে, 2 রকমের মূলক থাকতে পারে, তার মানে বাকি 2টাই কমন। 3 রকম মূলক থাকতে পারে, তার মানে একটা কমন। 4 রকমের মূলক থাকতে পারে, মানে কোনো কমন নাই। সেইটাতে যাচ্ছি আমরা, দাঁড়াও ভাইয়া, তাহলে সেইটাতে আমরা যাচ্ছি। আচ্ছা, তাহমিদুল ইসলাম স্বাধীন ক্লিয়ার। আমি একটু 22 এবং 23 ব্যাচের শিক্ষার্থীদের কাছ থেকে কমেন্ট আশা করছি যে তারা ঠিকমতো বিষয়গুলো বুঝতে পারছে কিনা। আরে অসুবিধা নাই তো, অর্গানিক কেমিস্ট্রি আমি শেষ করার পর অনলাইন একদিন টানা 2-3টা ক্লাস নেব অর্গানিক কেমিস্ট্রির উপর, একদম রিভিশন ক্লাস, তাহলে দেখবা সব ক্লিয়ার হয়ে গেছে। তোমরা বলো ক্লিয়ার কিনা? সিস এবং ট্রান্স। ও PM শ্রেয়া কি লিখেছে? হাত ফাঁকা থাকবে, ওইটা বুঝিনি। হাত ফাঁকা থাকবে মতন কার্বন কার্বন ধরে দ্বিবন্ধন তৈরি করলো, কার্বনের যৌজনী তো মোট 4, তাহলে বাকি 2টাতে কি অন্য কোনো মূলক থাকবে? সেটাই বোঝানো হচ্ছে ফাঁকা। ডাবল বন্ড তৈরি করার পর 2টা ফাঁকা, মানে ওই 2টাতে অন্য কোনো মূলক থাকবে, সেটা বোঝানো হচ্ছে ভাইয়া। PM শ্রেয়া বুঝতে পারছো ভাইয়া? ফাঁকা বলতে আমি বুঝাচ্ছি সেটা। আচ্ছা, আফিফা ইয়াসমিন বুঝতে পারছ 23, থ্যাংক ইউ। আফিফা অবশ্য খুব অ্যাক্টিভ স্টুডেন্ট, আমার কাছে প্রথম যেদিন তুমি জয়েন করো সেদিনও মনে হয়েছে ভাইয়া যে তুমি খুব অ্যাক্টিভ এবং ইনশাল্লাহ ভালো করবা তোমরা। এই যে 23-এর পরীক্ষাতে, মানে কেবল SSC পরীক্ষা তোমরা এখনো দাও নাই, এই যে অর্গানিক কেমিস্ট্রি যে বুঝে নিচ্ছ, তোমাদের 21 ব্যাচের যে শিক্ষার্থীরা আছে তাদের সাথে কথা বলে দেখবা যে তুমি কত ভালো একটা কাজ করছো। এই টাইমটাতে তোমরা অর্গানিক কেমিস্ট্রির মতো একটা টপিক শেষ করছো আর কি। থ্যাংক ইউ। ওকে, আচ্ছা, তাহলে এইটা বুঝলাম। এইবার আমরা আরেকটা উদাহরণে আসি।
CH3 CH ডাবল বন্ড C Br Cl, এইটা কার্বন কার্বন ডাবল বন্ড আমরা দেখতে পাচ্ছি এবং এই যে দুটা ভিন্ন এবং এই দুটাও ভিন্ন, তার মানে কোনোটাই যেহেতু একরকম না, এই দুটাও এক না, এই দুটাও এক না, তার মানে এই যৌগটা অবশ্যই জ্যামিতিক সমতা প্রদর্শন করবে। এখন এখানে কয়টা মূলক আছে বলো তো, কয় ধরনের, মানে ডাবল বন্ড তৈরি করার পর অবশিষ্ট যৌগটা মোট 4টা আছে। দেখো, একটা CH3, একটা হচ্ছে H, একটা হচ্ছে Br, একটা হচ্ছে Cl, তার মানে এখানে কোনো কমন মূলক নাই। তাহলে কমন মূলক না থাকলে সিস নাকি ট্রান্স সেটা আমরা কি করে মেজারমেন্ট করব? কথা ক্লিয়ার যে কার্বন কার্বন ডাবল বন্ড তৈরি করার পর PM শ্রেয়া তোমাকে জিজ্ঞেস করলাম যে ভাইয়া বুঝতে পেরেছো কিনা বলতে, একটু বলো দেখি। তাহলে দেখো ভাইয়া একটু যে মোট কার্বন কার্বন ডাবল বন্ড তৈরি করার পর মোট যোজনী হচ্ছে, দেখো এই দুটা এবং এই দুটা যোজনী মিলে মোট 4টা যোজনী, মূলকও আছে আসলে 4 ধরনের, তার মানে কোনো কমন মূলক নাই। এই ক্ষেত্রে আমরা সিস বা ট্রান্স আসলে কি করে নির্ণয় করব? যেহেতু কোনো কমন মূলক নাই, তাহলে সিস বা ট্রান্স আমরা আসলে কি করে নির্ণয় করব? দেখো তো ভাই, এর সাথে এই দুটার মধ্যে ভারী কে, মানে আণবিক ভর কার বেশি? এইটা হচ্ছে ভারী। এই দুটার মধ্যে ভারী কোনটা? এইটা হচ্ছে ভারী। এই ভারী মূলকগুলা যদি একদিকে থাকে তাহলে তাকে আমরা বলি সিস। আর যদি এরকম হতো CH3 CH ডাবল বন্ড Cl Br, এই যে ভারী মূলকগুলা যদি আমাদের বিপরীত দিকে থাকে তাহলে এটা হচ্ছে ট্রান্স। তো এই সিস এবং ট্রান্সের আলাদা একটা নাম দেওয়া হয়েছে, সেইটা হলো জার্মান শব্দ জুসানেন্ট, এটা ব্যবহার করা হয়, জেড বলা হয়। অর্থাৎ ভারী মূলকগুলো যদি একদিকে থাকে তাকে সিস না বলে আমরা জেড বলি, আর যদি বিপরীত দিকে অ্যান্টিজেনেন্ট, অ্যান্টি মানে কি বিপরীত, স্বাভাবিক তো, তখন এই ট্রান্সকে বলি আমরা ই সমাণু। অর্থাৎ কখন ইজেড সমাণু হবে? যখন কার্বন কার্বন ডাবল বন্ড তৈরি করার পর অবশিষ্ট দুটা জোড়যুক্ত যদি যে পরমাণুগুলো থাকবে 4টাই যদি ভিন্ন হয়, তখন সেটাকে সিস ট্রান্স না বলে আমরা বলি জেড ই সমাণু। জেড মানে হচ্ছে ওই যে জুসানেন্ট, অর্থাৎ ভারী মূলকগুলো যদি একদিকে থাকে, আর অর্থাৎ যেটা ট্রান্স, 4টা ভিন্ন মূলক হলে যেটা ট্রান্স সেটাই ই, আর যেটা সিস সেটা জেড। এবং সিস এবং ট্রান্স আমরা কি করে নির্ণয় করব? দুটার মধ্যে তো ভারী কোনটা? এইটা। এই দুটার মধ্যে ভারী কোনটা? এইটা। ভারীগুলা যদি একদিকে থাকে তাহলে যে জেড মানে সিস, আর বিপরীত থাকলে ই মানে হচ্ছে ট্রান্স। তো ই জেড কখন বলবো? যখন 4টা মূলক থাকবে, অর্থাৎ কোনো কমন পরমাণু বা মূলক থাকবে না 2 কার্বনের মধ্যে, তখনই ওটাকে আমরা ইজেড সমাণু বলে থাকি। তাহলে এরকম 3 ধরনের অ্যালকিন হতে পারে। একটা হচ্ছে একই রকম, মানে কার্বন কার্বন ডাবল বন্ড যুক্ত 3 রকমের যৌগ হতে পারে। সেই 3 রকম কি কি? 2 রকমের মূলক থাকতে পারে, মানে বাকি 2টা করে কমন। 3 রকমের মূলক থাকতে পারে, মানে একটা কমন। আর 4 রকম মূলক থাকতে পারে, কোনোটাই কমন না। আর 4 রকম মূলক থাকলে সেটাকে আমরা সিস ট্রান্স না বলে জেড ই সমাণু বলে থাকি। জেড মানে ভারী মূলকগুলো যদি একদিকে থাকে, আর ট্রান্স মানে ই মানে ভারী মূলকগুলো যদি বিপরীত দিকে থাকে। এখন তোমরা আমাকে একটু প্লিজ কমেন্টে জানাও যে এইটুকু তোমরা, ইফাত জামিলা স্নিগ্ধা, তোমরা দেখবা ওই ই জেড এর সমানুর যে বানানের কথা বলছো তোমরা, আমি তোমাদের ওই ইউটিউব ক্লাসে সুন্দর করে লিখে দিয়েছি। জার্মান শব্দ তো বানানের সাথে উচ্চারণে একটু আলাদা আছে। আচ্ছা, কোনটা ভারী কিভাবে বুঝবা? তাই না ভাই? দেখবা যার আণবিক ভর বেশি, যার আণবিক ভর বেশি সেইটাই হচ্ছে ভারী, স্বাভাবিক। যার আণবিক ভর কম সেইটা হচ্ছে হালকা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই যে অলরেডি লিখে দিয়েছে, ঠিক আছে। জুসানেন্ট, এই যে বললাম জুসামেন উচ্চারণ হবে, কিন্তু তোমাদের এটা আসলে অ্যান্টিজেনেন্ট আর জুসানেন্ট, এটা আসলে জার্মান শব্দ তো এই কারণে। ওকে, ওই যে মনে নাই ভাগেনা ওয়েস ভর ক্রিয়ার সূত্র কি আবিষ্কার করে? ভাগেনা ওয়েস বানান হচ্ছে WAAGE, এই যেটা কিন্তু বানান ভর ক্রিয়ার সূত্র আবিষ্কার করা হয়েছে। জার্মান ভাষায় তো ডাব্লু কে ভি এর উচ্চারণ করা হয়, তখন ভাগে উচ্চারণটা আসে। ওকে,
ও ফারজানার, হ্যাঁ ঠিকই বলেছো, এই বানানটা আমার লিখা ধরতেই পারবা না, আমি উজ্জ্বল ভাইয়ের কাছ থেকে লিখে নিয়েছিলাম, এই জন্য ইউটিউব ক্লাসে তোমার দেখবা, ওইটা আমি উজ্জ্বল ভাইয়ের কাছ থেকে লিখে নিয়েছি। থ্যাংক ইউ, সবাই মোটামুটি বুঝে গেছো বৈশিষ্ট্যগুলো, ঠিক আছে। এবার ধর্ম আসি। একটা মজার ব্যাপার আছে ভাই, জানো, একটা সংকেত আমি লিখছি, তোমরা এটা দেখে একটু অবাকই হয়ে যাবা। এই যে এই একটা ধরো অ্যাসিড, দেখো এই একটা অ্যাসিড, এই অ্যাসিডের খেলে ভিন্ন দুটা ত্রিমাত্রিক গঠন আমি লিখব, খুব পরীক্ষায় দেয় এটা কিন্তু ভাই পরীক্ষায় ব্যাপক দেয়। সরি, নয়ন এসছে এতক্ষণ পর, আসো ক্লাসে আসো নয়ন। ওই যে আমার এক ছোট ভাই নয়ন, তোমরা জানো কেমিস্ট্রি পড়াই, ও এসছে তাই বললাম। দেখছো ভাইয়া তোমরা এই যে দুটো অ্যাসিড, দেখো দুটো অ্যাসিড কিন্তু একই, দুটার গঠন কিন্তু একই, দেখো এর সাথে একটা COOH একটা H, এর সাথে একটা COO একটা H, এটার সাথে তাই COOH একই জিনিস কিন্তু আছে। অথচ তোমরা কি জানো, নয়ন বলো দুটো অ্যাসিডের নাম বলো। আচ্ছা যাও দিদি, যাও চলে যাও। জানো দুটো অ্যাসিডের নাম কিন্তু ভিন্ন, এটা হচ্ছে ম্যালেইক অ্যাসিড না, এটা হচ্ছে ম্যালেইক অ্যাসিড, আর এটা হচ্ছে ফিউমারিক অ্যাসিড, খুব দেয় পরীক্ষায়, ফিউমারিক অ্যাসিড। এটা হলো ম্যালেইক অ্যাসিড, এইটা হলো ফিউমারিক অ্যাসিড। চিন্তা করতে পারো তোমরা, চিন্তা করে দেখো ভাই একটু, দুটা যৌগের গঠন কিন্তু একই, দুইটা যৌগের গঠন কিন্তু একই, শুধু ত্রিমাত্রিক গঠন চেঞ্জ হওয়ার কারণে নামই চেঞ্জ, বাণিজ্যিক নামই চেঞ্জ। ইউপ্যাক নাম করতে গেলে একই রকম হবে। ইউপ্যাক নাম যদি তুমি করতে যাও তাহলে ওই যে ধরো 1 2 3 4, তাহলে যে বিউট 2 ইন ওইক অ্যাসিড, ডায়োইক অ্যাসিড, বিউট 2 ইন ডায়োইক অ্যাসিড, বিউট 2 ইন ডায়োইক অ্যাসিড। কি নাম এটা? বিউট 2 ইন ডায়োইক অ্যাসিড, ডায়োইক অ্যাসিড। এটাও বিউট 2 ইন ডায়োইক অ্যাসিড। যেহেতু একই রকম মূলকগুলো একদিকে আসলে সিস বিউট 2 ইন ডায়োইক অ্যাসিড, আর এটা কি ট্রান্স বিউট 2 ইন ডায়োইক অ্যাসিড। আর বাণিজ্যিক নামও দুটার চেঞ্জ দেখছো, এটা ম্যালেইক অ্যাসিড, এটা ফিউমারিক অ্যাসিড। অনেক সময় এমসিকিউ পরীক্ষায় দেয় নিচের কোনটি ম্যালেইক অ্যাসিডের সংকেত। ডান পাশে দেখা যায় না, এখন মনে দেখা যাচ্ছে ভাই, দেখো অনেক সময় পরীক্ষায় দেয় কোনটা ম্যালেইক অ্যাসিড আর কোনটা হচ্ছে ফিউমারিক অ্যাসিড, ঠিক আছে, কোনটা ম্যালেইক অ্যাসিড, আচ্ছা কোনটা ম্যালেইক অ্যাসিড এবং কোনটা ফিউমারিক। ও তামান্না খান তুবা বলছো বিউটেন ডায়োইক অ্যাসিড হবে বলছো, তাই না? হতো ভাইয়া যদি ডাবল বন্ড এখানে না থাকতো, ডাবল বন্ডটা যদি না থাকতো তখন আমরা বিউটেন ডায়োইক অ্যাসিড লিখতাম, কিন্তু এই ওয়ার্ড রুটের পর তার ওয়াইক অ্যাসিড আসেনি, ওয়াইড রুটের পরে আসছে এইটা, তাই এখানে বিউট 2 ইন ডায়োইক অ্যাসিড। তামান্না খান তুবা বুঝতে পেরেছো ভাইয়া? ও এতদিন ফিউমারিককে ম্যালেইক জানা। প্লিজ তামান্না খান তুবা বুঝতে পেরেছো? বাণিজ্যিক নাম নাহিদের আলাদা করার উদ্দেশ্য কি? আসলে বাণিজ্যিক নাম মানে কি, বাজারজাতকরণে যে নামটা আমরা ইউজ করি, তো দুটা যৌগের ধর্ম যেহেতু চেঞ্জ, তুমি কি দোকানে গিয়ে তুমি কিন্তু ওই প্যারাসিটামলের যে রাসায়নিক নাম সেটা কিন্তু বলো না, বলো কি? তুমি তাই কিন্তু নাম বলো, প্যারাসিটামলের নাম কি? 4N মিথাইল, তাই তো, অ্যামিনোফেনল। কত বড় নাম, তুমি এটা বলো, তুমি গিয়ে বলো প্যারাসিটামল দেন। তো ওরকমই ভাইয়া বাণিজ্যিক নাম হচ্ছে যেটা আমরা বাজারজাতকরণে যে নামটা আমরা ইউজ করে থাকি, তো এই নামগুলো ইউজ করলে আমাদের যৌগগুলোকে আলাদা করাটা সহজ হয়। ও সিস বিউট 2 ইন, তোমরা এটা ফাঁকা রাখতে পারো, এটা কোনো রুলস অবশ্য দেয়নি যে ফাঁকা রাখবো না আলাদা করে লিখবো, ফাঁকাই রেখো, যেহেতু দুটো আলাদা জিনিস, এটা ফাঁকা রেখো, সমান নাম লিখছো ফাঁকা রাখবা, হ্যাঁ ফাঁকা রাখবা। মিনাজুল ভাই ফাঁকা রাখবা। আর তার মানে তোমরা বুঝতে পেরেছো, থ্যাংক ইউ। হ্যাঁ সালফ্রিক অ্যাসিড সুন্দর লিখেছো ভাইয়া, ধর্ম যেহেতু আলাদা
তাহলে আলাদা কাজ আমরা ইউজ করব, এই জন্য বাণিজ্যিক নামগুলো আলাদা করা হয়েছে। এটা সিস বিউট টুইন ডাইক অ্যাসিড, ট্রান্স বিউট টুইন ডাইক অ্যাসিড। তবে তামান্না খান তুমি একটা সুন্দর প্রশ্ন করেছিল এখানে, সেইটা হলো যে ভাইয়া এখানে আপনি বলেছিলেন একই রকম মূলক একরকম থাকলে ওটা অ্যালকান না হয়ে অ্যালকেন হয়, ঠিকই বলেছিলাম, কিন্তু এটা তো অ্যালকেনই না, এ তো ডাবল বোন আছে, এরপর তার ডাইক অ্যাসিড আসতেছে, এরপর ইন আসতেছে, তাই এটা বিউট টুইনটাই হবে। ও আচ্ছা, নাপা, হ্যাঁ নাপা তো এটা ভাই কোম্পানির দেওয়া নাম আর কি, ঠিক আছে। আমরা বাজারজাতকরণের জন্য যে নামটা ইউজ করি সেইটাকে আমরা বাণিজ্যিক নাম বলে থাকি আসলে। আর কোন কোন মৌল, কোন কোন মূলক, কোন কোন উপাদান মিলে যৌগটা তৈরি হয়েছে এটা উল্লেখপূর্বক যে নাম সেইটাকে আমরা রাসায়নিক নাম বলে থাকি। সত্যি তো, তোমরা যদি ফেনলের কথা, ফেনলের সংকেত জানো, এই যে এটা হচ্ছে ফেনলের, সরি ফেনল বলছি, প্যারাসিটামলের সংকেত। এই যে এইটা হলো আমাদের প্যারাসিটামলের সংকেত। যদিও আমি তোমাদের এখনো অ্যারোমেটিক যৌগের নামকরণ শিখাইনি, তাহলে কি হবে এটার নাম জানো? 4N ইথানয়েল অ্যামিনোফেনল, 4N ইথানয়েল অ্যামিনোফেনল, এটা হলো, এটা কিন্তু প্যারাসিটামল, আমি শেখাবো তোমাদের, এটা অসুবিধা নাই। তো প্যারাসিটামলটা হলো বাণিজ্যিক নাম। তুমি গিয়ে যদি বলো যে 4N ইথানয়েল অ্যামিনোফেনল, তাহলে দোকানদারের জান খারাপ হবে, এটা স্বাভাবিক ভাই, ঠিক আছে। কি বুঝিনি? ম্যালিক অ্যাসিড, হ্যাঁ ও ম্যালিক অ্যাসিড আলাদা ভাই, ওটা ম্যালিক অ্যাসিড এটা আলাদা কিন্তু, ও এটা ওটা এটা এক বন্ধন যুক্ত, এটা আমি শেখাবো, অসুবিধা নাই। ম্যালিক অ্যাসিড এটা আলাদা, এইটা আলাদা, ম্যালিক অ্যাসিড কিন্তু আলাদা। ম্যালিক অ্যাসিড একটা ডায়োইক অ্যাসিড, এটা যেমন ডায়োইক অ্যাসিড, এটা যেমন ডায়োইক অ্যাসিড, ম্যালিক অ্যাসিডটাও ডায়োইক অ্যাসিড, কিন্তু ওটাতে ডাবল বন্ড নাই, ওটা আমি শেখাবো। ওই নামগুলো মনে রাখে একটা চমৎকার বাক্য আছে, ও মাই সন গো অ্যান্ড প্রে সিনসিয়ারলি অ্যান্ড সাইলেন্টলি। একটু দেখাচ্ছি, দাঁড়াও, উল্টা পাল্টা করে দিয়েছো না? আচ্ছা ঠিক আছে, একটু দেখাই। আরে যাবো তো, আমাকে তো সময় দিতে হবে, তাই না? কি বলো নয়ন? তাড়াহুড়া করলে তো আসলে হবে না। তোমাদের নয়ন স্যার কিন্তু অনেক চমৎকার করে অর্গানিক কেমিস্ট্রি পড়ায় বাচ্চাদেরকে। দেখো আমরা যখন মোটামুটি একটা আয়ত্তে চলে আসবে না অর্গানিক কেমিস্ট্রি, তখন দেখবা পড়তে আরো ভালো লাগবে। কেবল তো শুরু করেছো, শুরুই করনি আসলে, এখন আতুর ঘরেই আছো। এখন এখানে দিয়ে এদেরটাতে দিয়ে রাখছি কিনা, মানে একাডেমিকে দিয়ে রাখছি কিনা একটু দেখাই, আছে কি? না আমি দেখছি বাচ্চারা আবার এই দেখাচ্ছি জন্য ক্লাস থেকে বের হয়ে চলে গেল কিনা। এখানে নাই তো, ওটা ম্যালোনিক অ্যাসিড আমি দেখাচ্ছিলাম, সরি ম্যালিক অ্যাসিড। আচ্ছা এখানে নাই, ঠিক আছে, নাই, ঠিক আছে ভাই, এখানে নাই। আচ্ছা যখন যাবো তখন দেখবো, ওটা এখন দেখা দরকার নাই। তো যাক প্লিজ, ম্যালিক অ্যাসিড আর হলো ফিউমারিক অ্যাসিড, ওকে। তাহলে মাথায় রাখবা যে সিসটা হলো ম্যালিক অ্যাসিড আর ট্রান্সটা হলো ফিউমারিক অ্যাসিড। অ্যামিনো আর অ্যামাইনো অ্যাসিড একই, অ্যামিনো অ্যাসিড আর অ্যামাইনো অ্যাসিড একই জিনিস, ঠিক আছে। অ্যামিনো অ্যাসিড আর অ্যামাইনো অ্যাসিড একই জিনিস। এই ভিন্ন কেন বোকা, কি ভিন্ন? ওটা না, ওই অ্যামিনো অ্যাসিড বলছে যে, মানে বলছে অ্যামিনো অ্যাসিড এবং অ্যামাইনো অ্যাসিড একই জিনিস কিনা। অ্যামিনো অ্যাসিড আর অ্যামাইনো অ্যাসিড একই জিনিস। অ্যামিনো অ্যাসিড অর্থাৎ একই যৌগে যদি অ্যামিনোমূলক আর অ্যাসিডমূলক একসাথে থাকে তাকে অ্যামিনো অ্যাসিড বলে, ওটা পরে আসবো আমরা, ওকে থ্যাংক ইউ। তাহলে এটা ম্যালিক অ্যাসিড। এইবার আমরা কিছু ধর্মে চলে যাব। আচ্ছা তোমরা বলো তো স্থিতিশীলতা, আচ্ছা এগুলো একটু মিশিয়ে দিই, তাহলে এখন আমরা একটু এখানে লিখতে পারবো আমরা স্ট্যাবিলিটি। তোমাদের কমন সেন্স কি বলে? স্থিতিশীলতা। স্থিতিশীলতা কার বেশি হবে? স্থিতিশীলতা কার বেশি হবে? সিস না ট্রান্স? বলো কার বেশি হবে?
স্থিতিশীলতা ট্রান্সের বেশি হবে, কারণ একই রকম মূলকগুলা যখন একদিকে থাকে তাহলে আলটিমেটলি তাদের মধ্যে বিকর্ষণ কি হবে, বেশি হবে। মারামারি গন্ডগোল বেশি হলে তারা কি বেশি স্থিতিশীল হয় না কম স্থিতিশীল হয় বলো তোমরা আমাকে? অবশ্যই মারামারি গন্ডগোল যদি বেশি হয় কম স্থিতিশীল হয়। তাদের স্থিতিশীলতা কার বেশি হবে? স্থিতিশীলতা বেশি হবে ট্রান্সের স্থিতিশীলতা, ট্রান্সের স্থিতিশীলতা সিসের চেয়ে বেশি হবে। এইটা তোমরা বুঝতে পারলা কিনা বলো? ট্রান্সের কি লেখা, হাতে লেখার কথা বলছো? আচ্ছা একটু সুন্দর করে লিখতেছি, দাঁড়াও। নয়ন আমার হাতের লেখা দেখে অতীব হাসতেছে আর কি। নয়ন লিখবে নাকি? হ্যাঁ ও ইংলিশে লিখলে ভালো হয়, কিন্তু আমার ইংলিশ লেখা পেঁচা টেঁচা লিখলে প্রবলেম হয় কিনা, একটু সুন্দর করে লিখছি। স্থিতিশীলতা ট্রান্স, ট্রান্সের স্থিতিশীলতা সিজের চেয়ে বেশি হবে। কেন বেশি হবে? কারণটা হচ্ছে সিসের একই রকম মূলক একদিকে থাকে আর এর একই রকম মূলকগুলা বিপরীত দিকে থাকে, ফলে এদের অবশ্যই বিকর্ষণটা কম আর এদের বিকর্ষণ বেশি। বিকর্ষণ বেশি হলে অবশ্যই স্ট্যাবিলিটি কম হয়। এই জন্য স্থিতিশীলতা হচ্ছে ট্রান্স যৌগের স্থিতিশীলতা সিস থেকে বেশি হবে। প্লিজ তোমরা আমাকে একটু কমেন্টে জানাও, আমি প্রত্যেকটা পয়েন্ট লিখবো আর প্রত্যেকটা পয়েন্ট তোমাদের বলবো বুঝতে পেরেছো কিনা। প্লিজ একটু বলো যে ট্রান্সের স্থিতিশীলতা যে সিজের চেয়ে বেশি এইটা বুঝতে পেরেছো কিনা প্লিজ একটু, প্লিজ ভাই আমাকে এইটুকু হেল্প করো। কম সুমায়া জান্নাত, কি কম ভাইয়া? কাউসার ক্লিয়ার ভাইজান 22, থ্যাংক ইউ। আমি 22 এবং 23 ব্যাচের পোলাবন্ধের কাছে বেশি আশা করছি কমেন্ট। সেতু ক্লিয়ার, আচ্ছা থ্যাংক ইউ। শামসুদ্দিন নির্ভেজাল অপূর্ব, ওকে এটা হয়ে গেছে তোমাদের, তাই না? এইবার আসি আমরা গলনাঙ্ক। নয়ন বলো গলনাঙ্ক তাহলে কার বেশি হবে? অন্য কালার দিয়ে লিখি তাহলে একটু দেখতে ভালো লাগবে, এমনিতে লিখা খারাপ। কার গলনাঙ্ক বেশি হবে? কারণ যার স্থায়িত্ব বেশি অবশ্যই তার গলনাঙ্ক কি হবে? বেশি হবে। যার স্থায়িত্ব বেশি তার, আমি স্থিতিশীল নড়াচড়া করতে চাই না, তাহলে আমাকে নড়াতে গেলে তো তোমার কষ্ট বেশি করতেই হবে, অর্থাৎ গলনাঙ্কটা হলে ট্রান্সের বেশি হবে। ট্রান্সের গলনাঙ্কটাও সিসের চেয়ে বেশি, খুব সহজ জিনিস। যার স্থিতিশীলতা বেশি তার গলনাঙ্ক অবশ্যই বেশি হবে, তাহলে গলনাঙ্কটা ট্রান্সেরই বেশি হবে কারণ ট্রান্স বেশি স্থিতিশীল। ওকে, এইবার একটা ভেজাল লাগাই দেবো আমি তোমাদের, সেইটা হলো নয়ন স্ফুটনাঙ্ক। আচ্ছা ঘনত্বটা আগে লিখি তাহলে সুবিধা হবে, ঘনত্বটা আগে লিখি। ঘনত্ব কার বেশি হবে? ঘনত্বটা কার বেশি হবে? সিস যৌগের না ট্রান্স যৌগের? সিস যৌগের না ট্রান্স যৌগের ঘনত্ব বেশি হবে? খেয়াল করো, সিস যৌগের বড় বড় মূলকগুলো কাছাকাছি, ট্রান্স মৌলের বড় বড় মূলকগুলো কি দূরে, তাহলে প্রসারণটা কার বেশি? কে প্রসারিত থাকবে? কোন যৌগটা প্রসারিত হবে বলো? অবশ্যই ট্রান্স। আমি আবারও বলছি, সিস যৌগগুলোর ধরো বড় মূলকগুলো কি থাকে? একই দিকে থাকে স্বাভাবিক, আর ট্রান্সের ক্ষেত্রে কি থাকে? দূরে থাকে, তাহলে দূরে থাকলে তো প্রসারিত বেশি থাকবে। বলো প্রসারিত বেশি থাকবে কিনা? এই জন্য ঘনত্বটা কিন্তু ভাইয়া কার বেশি? সিসের বেশি। সিস সমানুর ঘনত্ব কিন্তু ট্রান্সের চেয়ে বেশি হবে। বলবা কেন ভাইয়া বেশি হবে? কারণ সিস সমানুর বড় বড় মৌলগুলা কি থাকে? এক কাছাকাছি থাকে, আর ট্রান্সের কি থাকে? বিপরীত দিকে থাকে, ফলে বিপরীত দিকে থাকলে কি হবে? অবশ্যই ঘনত্বটা সিসের বেশি হবে। কারণটা হচ্ছে ট্রান্সের দুটা যৌগের তো উপাদান সব তো একই। এখন যত দূরে দূরে থাকবা তুমি তত ঘনত্ব কম হবে, যত কাছাকাছি থাকবা তত ঘনত্ব বেশি হবে। এই জন্য ঘনত্ব কিন্তু সিজের বেশি, ঘনত্ব সিজের বেশি। ওকে, এইবার পোলাপানদের একটা ভেজাল লাগাই দিব, যেটা লাগাতে যাচ্ছিলাম একটু আগে। এখন সেই ভেজালটা তোমাদের আমি লাগাই দিব, সেইটা হচ্ছে স্ফুটনাঙ্ক। স্ফুটনাঙ্ক কার বেশি হবে? একটু কমেন্টে তোমরা জানাও, স্ফুটনাঙ্ক কার বেশি হবে? স্ফুটনাঙ্ক কোন পদার্থের ক্ষেত্রে হয়? তরল পদার্থের ক্ষেত্রে হয়। আর গলনাঙ্ক কাদের ক্ষেত্রে হয়? কঠিন পদার্থের ক্ষেত্রে হয়। তাহলে এখন তোমরা আমাকে বলো স্ফুটনাঙ্ক কার বেশি হবে? সিস না ট্রান্স? আচ্ছা তামান্না খান তুমি একটা সুন্দর কথা লিখেছ, এত আগে লেখা যাবে না, একটু পরে লিখতে হবে। এটা আর কে একটু পরে লিখতে হবে, আগে সব বলে দিলে হয়ে গেল। স্ফুটনাঙ্ক সিসের বেশি, হাসিফ লিখেছে ট্রান্সের বেশি, জুবাইর লিখছে সিস,
মিনহাজ সিস, শ্রাবণী সিস, থ্যাংক ইউ, বেশিরভাগই ঠিক লিখেছ। শামসু তো প্রত্যেকে অনেক বেশি বুদ্ধিমান এবং বুদ্ধিমতী। শামসুল সাহেব আজিজ আমার সুন্দর বলছো, যেহেতু আপনি ভেজাল বলেছেন তাহলে অবশ্যই সিসের বেশি, কারণ গলার যেহেতু ট্রান্সের বেশি তাহলে অবশ্যই সিসের বেশি, যেহেতু আপনি ভেজাল বলেছেন। দেখছো আমি কত বোকা আর তোমরা কত বুদ্ধিমান, খুব সহজে ধরে নিতে পারলা। ওকে, তামান্না খান তুবা অ্যাডভান্স বলে ফেলছো ভাই কথাটা, খুব সুন্দর বুঝেছ। শোনো, যেহেতু ঘনত্ব সিসের বেশি তাহলে যার ঘনত্ব বেশি তার স্ফুরণাঙ্ক বেশি হবে না? বলো তোমরা, যার ঘনত্ব বেশি অবশ্যই তার স্ফুরণাঙ্ক বেশি হবে। তাই সিসের স্ফুরণাঙ্কটা কিন্তু ট্রান্সের চেয়ে বেশি, মাথায় থাকে যেন, কারণ যেহেতু সিসের ঘনত্বটা বেশি তাই সিসের স্ফুরণাঙ্কটাও ট্রান্সের চেয়ে বেশি, সিসের স্ফুরণাঙ্ক ট্রান্সের চেয়ে বেশি। ও আগের দিন একবার বলছি, আচ্ছা ঠিক আছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, সিসের বেশি, থ্যাংক ইউ। এবার বলো দ্রাব্যতা, দ্রাব্যতা, দ্রাব্যতা কার বেশি? ধরো যেহেতু স্থিতিশীল কে ট্রান্স, তার মানে ট্রান্সের মধ্যে কিন্তু সুস্থিতভাবে অণুগুলো থাকে, ফলে স্থিতিশীল বেশি। আর সিজের স্থিতিশীল কম, তাহলে যার স্থিতিশীল কম তাকে যেমন গলাইতে আমাদের সহজ হয়, তেমন তাকে পানিতে দ্রবীভূত করতে কি হবে? নয়ন সহজ হবে। এই জন্য দ্রাব্যতা কিন্তু সিজের বেশি, সিজের দ্রাব্যতা ট্রান্সের চেয়ে বেশি। আমি আবারও বলছি, যেহেতু সিজ সমানুর স্থিতিশীলতা কম, তার মানে এর অণুগুলো কেলাসের মধ্যে অত সুশৃঙ্খলভাবে থাকে না যতটা ট্রান্সের থাকে। তাহলে এর যেহেতু সুস্থিতি বেশি বেশি সজ্জিতভাবে থাকে, সুসজ্জিতভাবে থাকে, ফলে পানি একটা কি বলবো যে অনেক বেশি, যার ডাইইলেকট্রিক ধ্রুবকের মান প্রায় 80 না, প্রায় 80। তো ওই দিকে আর গেলাম না আমি আসলে, যেমন ওর ডাইইলেকট্রিক ধ্রুবকটা তোমাদের আমি ফার্স্টের তৃতীয়তায় পড়াবো, তখন তোমাদের পড়তে সুবিধা হবে। একটু সহজ করে বলছি, এটার যেহেতু সুস্থিতি বেশি, মানে অণুগুলা ভালোভাবে সজ্জিত, তো ওদেরকে তো দ্রবীভূত করতে গেলে আমার সহজে দ্রবীভূত হবে না। স্থিতিশীল কাউকে তুমি সহজে দ্রবীভূত করতে পারবা, আর এই যেহেতু কম স্থিতিশীল ওকে দ্রবীভূত করা সহজ হবে। এই জন্য সিস সমানুটা কিন্তু ট্রান্সের চেয়ে দ্রাব্যতা বেশি হবে। আচ্ছা রিসা, আজকের ক্লাস এখনো মনোযোগ আছে না? হ্যাঁ ঠিকই বলেছে, 1 ঘন্টা পার হয়ে গেছে, আমরা কিছুক্ষণের মধ্যে ক্লাসটা শেষ করবো। স্ফুরণাঙ্ক আরেকবার বলেন ভাইয়া। শোনো, ঘনত্ব যেহেতু সিজের বেশি, কেন সিজের বেশি? কারণ সে বড় মূলগুলো কাছাকাছি থাকে আর ট্রান্সের বড় মূলগুলো দূরে থাকে, ফলে ট্রান্সের প্রসারিত বেশি থাকে। তাহলে বেশি প্রসারিত থাকলে ঘনত্ব কম হবে। আরে ভাই, যার ঘনত্ব কম তার তো স্ফুরণাঙ্ক কম হবেই, যার ঘনত্ব কম তার তো স্ফুরণাঙ্ক কম হবেই। ওকে, আচ্ছা দ্রাব্যতা তো বললাম, যেহেতু এটা সুসজ্জিত কম, ফলে এটাকে সহজে দ্রবীভূত করা যায়। আচ্ছা এবার বলো তো, সিজ এবং ট্রান্স যদি অ্যাসিড হয়, তোমরা জানো পানিবিহীন অ্যাসিডকেই বলি আমরা অ্যানহাইড্রাইট। এই কি বলি? পানিবিহীন অ্যাসিডকে কি বলি? অ্যানহাইড্রাইট। তাহলে এখান থেকে অ্যানহাইড্রাইট গঠন সহজ না এখান থেকে অ্যানহাইড্রাইট গঠন সহজ? এরা তো কাছাকাছি আছে, ফলে অ্যানহাইড্রাইট গঠনটা সহজ হবে। এরা তো দূরে দূরে আছে, ফলে অ্যানহাইড্রাইট গঠনটা কঠিন হবে। অর্থাৎ অ্যানহাইড্রাইট গঠন যদি অ্যাসিড হয়, সিস ট্রান্স যৌগটা যদি অ্যাসিড হয়, তাহলে অ্যানহাইড্রাইট গঠনটা কি হবে? সিজের সহজ হবে, কার চেয়ে? ট্রান্সের চেয়ে। অ্যানহাইড্রাইট মানে তো ভাই জানোই, এই যে এর আগে আমি নামকরণ করার সময় করাইছিলাম, এই যে অ্যাসিড, জৈব অ্যাসিডের এই যে 2 অণু অ্যাসিড থেকে, প্রথম 2-3টা ক্লাস যাওয়ার পর মনে করাইছিলাম, দেখবা এই যে 2 অণু অ্যাসিড থেকে এই যে পানিটা সরাই দিলে যে যৌগটা তৈরি হয়, এটাই হলো অ্যানহাইড্রাইট, এটাই হলো অ্যানহাইড্রাইট। তাহলে বলো দেখি, যদি এই দুটা মূলক কাছাকাছি থাকে তাহলে অ্যানহাইড্রাইট গঠনটা সহজ হবে না? এই জন্য সিজের কিন্তু ভাই, যেহেতু অ্যাসিড মূলকগুলো কি আছে আমাদের কাছাকাছি আছে, আর ট্রান্সের যেহেতু দূরে আছে, তাই সিজটা কিন্তু সহজেই অ্যানহাইড্রাইট গঠন করে। দেখছো? এবার তামান্না খান তুবা যে কথাটা বলছে, সেই গোপন কথাটা আমি এখন বলে দিই। ট্রান্সের শুধু এই দুটাই বেশি, ট্রান্সের শুধুমাত্র এই দুটাই বেশি, অর্থাৎ স্থিতিশীলতা আর গলনাঙ্ক। বাকি সব সিজের বেশি। দেখো বাকি সব সিজের বেশি, বাকি সব এই যে 6টাই
6টার মধ্যে বাকি 4টাই সিজের বেশি, শুধুমাত্র স্থিতিশীলতার গলনাঙ্কটা ট্রান্সের বেশি। এই তাহলে আমরা দেখছো সিজ এবং ট্রান্স দুটাই কিন্তু গঠন একই, ত্রিমাত্রিক গঠন ভিন্ন। আর ত্রিমাত্রিক গঠন ভিন্ন হওয়ার কারণেই তাদের ধর্ম কিরকম ভিন্ন হয়ে গেল, এই বিষয়টাকে বলি আমরা ত্রিমাত্রিক সমানতা বা স্টেরিও সমানতা। ও আচ্ছা, আপনার আবার 6 নাম্বারটা বোঝো নাই না? 6 নাম্বারটার বোঝো না? 6 নাম্বারটা খুব সহজ ভাই। 6 নাম্বারটা হলো অ্যানহাইড্রাইড গঠন, অর্থাৎ 2 অ্যামিনো অ্যাসিড থেকে, জৈব যৌগের 2 অ্যামিনো অ্যাসিড থেকে পানি সরালে যেটা তৈরি হয় তাকে আমরা অ্যানহাইড্রাইড বলি। আগের ক্লাসটা একটু দেখো, সেই ক্লাসে আমি বলেছি অ্যানহাইড্রাইড কি, পানিবিহীন অ্যাসিডকে অ্যানহাইড্রাইড বলা হয়। তাহলে এই দুটা মূলক যত কাছাকাছি থাকবে, তারা দুইজন মিলে পানি তৈরি হওয়া তত সহজ হবে। কি যত কাছাকাছি থাকবে তত সহজ। এটা যে কোনো কিছু কাছাকাছি থাকলে তৈরি করা সহজ না? তো এই সিস মূলকে তো একদিকে থাকে, তার মানে কাছাকাছি থাকে, আর ট্রান্সে থাকে বিপরীত দিকে দূরে থাকে। ফলে এটার চেয়ে এই দুটা থেকে পানি সরানো সহজ না, এই জন্যই বলা আছে অ্যানহাইড্রাইড গঠনটা সিজের ক্ষেত্রে সহজ হয়। যদি যৌগটা অ্যাসিড হয়, সেখান থেকে যদি অ্যানহাইড্রাইড গঠন করতে চাই আমরা, সিজের ক্ষেত্রে যদি অ্যাসিড মূলক দুটো কাছাকাছি থাকে, তাই এখান থেকে অ্যানহাইড্রাইড গঠনটা সহজ হয়। ক্লিয়ার? একজন বলছে সারমর্মটা বলে নিচ্ছি, অসুবিধা নাই। স্থিতিশীলতা, যেহেতু ট্রান্স সমানুর মূলক দুটো একই রকম মূলক বিপরীত দিকে, ফলে বিকর্ষণ কম হবে মূলকগুলোর মধ্যে, আর বিকর্ষণ কম হলে স্থিতিশীল বেশি হবে, তাই ট্রান্স বেশি স্থিতিশীল। আর স্থিতিশীল কোনো যৌগের গলনাঙ্ক বেশি হয়, তাই ট্রান্সের গলনাঙ্ক বেশি। এবার সে ঘনত্ব, তো ঘনত্বর ক্ষেত্রে কি হয়, যেহেতু ট্রান্সের মূলক দুটো বিপরীত দিকে থাকে, দূরে দূরে থাকে, ফলে প্রসারণটা বেশি হয়, আর প্রসারণ বেশি হলে দূরে দূরে বেশি থাকলে ঘনত্ব কি হবে, কম হবে, তাই ট্রান্সের ঘনত্ব কিন্তু কম, সিসের ঘনত্ব বেশি। আর তরল পদার্থের ক্ষেত্রে তো স্ফুরণাঙ্ক হয়, যার ঘনত্ব বেশি হবে তার স্ফুরণাঙ্ক বেশি হবে। আর দ্রাব্যতা, যেহেতু ট্রান্সের স্থিতিশীল বেশি, ফলে কেলাসের মধ্যে অণুগুলো বেশি সুসজ্জিত থাকে, আর সিস যেহেতু কম স্থিতিশীল, তাহলে বিক্ষিপ্তভাবে থাকে, তাহলে এদেরকে পানিতে দ্রবীভূত করা কি হবে, সহজ হবে। কারণ সহজ কথা না, যে বন্ধুটা মনে করো মনটা সব অস্থির হয়ে থাকে, তাকে যে কোনো সিদ্ধান্ত চেঞ্জ করা তোমার জন্য সহজ হবে। আর যে স্থিতিশীল, সে ওই জায়গাতে থাকবে, যা সিদ্ধান্ত নেবে ওটাই থাকবে। তো যেহেতু সে অস্থির সিস, তাই তাকে দ্রবীভূত করতে পানিকে কম কাজ করতে হবে, অর্থাৎ দ্রবীভূত করার সহজ হবে। আর অ্যানহাইড্রাইড গঠন মানে তো ভাই বলে দিলাম আমি, যে 2 অ্যামিনো অ্যাসিড থেকে পানি সরালে যেটা হয় সেটা অ্যানহাইড্রাইড, এবং দুটো অ্যাসিড যদি কাছাকাছি থাকে তাহলে অ্যানহাইড্রাইড গঠনটা সহজ হবে, আর দূরে থাকলে কঠিন হবে। তাই সিস সহজে অ্যানহাইড্রাইড গঠন করে। প্লিজ, দহন তাপ সিসের কেন বেশি? আচ্ছা, দহন তাপ মানে কি, 1 মোল পদার্থকে দহন করতে গেলে যে তাপটা উৎপন্ন হয়, তাহলে বলো তো ভাই, স্নিগ্ধা বলো তো ভাই, সিস কম স্থিতিশীল, তার মানে কি এর শক্তি বেশি, এর অভ্যন্তরীণ শক্তি বেশি। এইটার অভ্যন্তরীণ শক্তি বেশি, অভ্যন্তরীণ শক্তি বেশি। তাহলে এটার যেহেতু অভ্যন্তরীণ শক্তি বেশি আছে, তাহলে